ये मैं क्या बोल रहा था, ये तो खलास हो चुका है। इसको साइड में कहीं फेंक देते हैं या रेत में गाड़ देते हैं, किसी को पता नहीं चलेगा। तू ज्यादा दिमाग मत लगा। हाँ, बॉस ने जैसे बोला है वैसे ही करना होगा, वरना बहुत रिस्क हो जाएगा। रुक 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 रुक, गाड़ी साइड में लगा। ठीक है, बैठ अभी। याद रहे, ये बात किसी भी तरह बाहर नहीं जाना चाहिए, समझ ले। ऐसा कुछ हुआ ही नहीं, ठीक है ना? मरा हुआ आदमी को दोबारा क्या सोचकर ये सब कहते हो, क्या पता। तुझे बोला ना ये बात दोबारा ना करने के लिए। जान प्यारी नहीं है क्या? हाँ ठीक है, भड़क क्यों रहे हो? थोड़ी ना कोई सुन रहे आ रहा है। ये वो ट्रक देखना, ये हमारे तरफ ही आ रहा है ना। ए देखना, अरे अरे গত ফাল্গুন মাসের কথা। ব্যোমকেশের খোকা এখন বেশ বড় হয়েছে। কোথাও বেরোলেই তার জন্য লজেন্স না নিয়ে এসে ঘরে ঠাঁই নেই, কারণ আমি কোথাও বেরোলেই তার জন্য কিছু আনতে হবে, এ তার কঠোর নির্দেশ। যদিও বৌঠানের শাসনে এর বেশি কিছু করার সুযোগ পায় না। সেদিন খানিকটা বেলার দিকে আমরা বসবার ঘরে বসে আড্ডা দিচ্ছি। ব্যোমকেশের হাতে দুটো চুরুট, আর আমারটা সবে শেষ হয়েছে। দিনু কাকা রান্নাঘরে রান্নার বন্দোবস্ত করছে, আর বৌঠান খোকাকে পড়তে বসিয়েছে। রোজ সকালে নিজের পড়া হয়ে যাওয়ার পর বাবার মতো খবরের কাগজ পড়া তার মস্ত মজার অভ্যেস। তবে খবরের মর্মোদ্ধার সে কতখানি করতে পারে সে সম্পর্কে যথেষ্ট প্রশ্ন থাকলেও সে বিজ্ঞাপনের ছবি দেখতে বড্ড ভালোবাসে। সেদিন আমরা বেশ বসে রাজনীতির তর্জাতর্ক করছি, ও ঘর থেকে খোকা ছুটে এসে বসলো আমার কোলে। খবরের কাগজে রাজস্থানের এক বিরাট কেল্লার কি যেন একটা বিজ্ঞাপন দেখে খোকার সেই বড় কেল্লা তার বড্ড মনে ধরেছে। অবশ্য কলকাতায় তেমন হেরিটেজ বলতে হাতে গোনা কয়েকটা প্যালেস, তাও অবশ্য কলকাতার লোকের কাছে সেসব জলভাত। তাই এসব কেল্লা রাজস্থানে শুনতেই খোকা ঝোঁক ধরেছে সে এই কেল্লা আর মরুভূমি দেখতে রাজস্থান যাবে। রাজস্থান বাংলা থেকে কয়েক শত ক্রোশ দূরে। মনের ইচ্ছের সাথে ট্যাকের গরম না থাকলে এসব দিবা স্বপ্ন। এদিকে খোকার মিনতিকে অগ্রাহ্য করাও সহজকর নয়। সে রীতিমতো মেঝেতে কাঁদতে বসেছে নাওয়া খাওয়া বন্ধের মুখে। ইদানিং ব্যোমকেশের বেশ নামডাক হয়েছে। আজকাল ভিন্ন রাজ্যের খবরেও একদু কলম বিরয়ে তাকে নিয়ে। বাংলা পত্রিকাগুলোতেও সত্যান্বেষীকে দেখা যায়। সেই সূত্রে মাসে অন্তত এক দুটো কেস আসে এবং ফিটাও বেশ মোটা রকমের চার্জ করে ব্যোমকেশ। আর তার রহস্য মানেই আমার ব্যবসার জোয়ার। ইদানিং আমার দুটো বই বাংলা ছাড়াও ইংরেজিতে ছেপেছে, তা অবশ্য ফিরিঙ্গি ডিমান্ড। সব মিলিয়ে হাতে গোটা কয়েক পয়সা দুজনেরই আছে। খোকা হওয়ার পর থেকে তেমন কোথাও যাওয়াও হয়নি বিশেষ। এদিকে বৌঠানের সাথে হাওয়া বদল নিয়ে মাঝে মধ্যেই দ্বন্দ্বযুদ্ধ বেঁধে যায় ব্যোমকেশের। তাই ঠিক হলো এখন কাজকর্ম যখন হাতে বিশেষ নেই, তাই অবসরে একবার মরুরাজ্য ঘুরে আসাই যাক। কর্মসূত্রেই অবশ্য এর আগে ব্যোমকেশের সাথে একজন রাজস্থানী বাঙালির সাথে আলাপ হয়। তার নাম মলিলাল সামন্ত। ভদ্রলোক কলকাতারই, তবে রাজস্থানে তার হোটেল ও ইনের ব্যবসা। তার সাথে বিশেষ কোনো পুজো পার্বণে চিঠির আদান প্রদানও হয়, তাই ওনার হোটেলেই মাথা গোঁজা স্থির হল। এমনিও ভদ্রলোক বারবার চিঠিতে একবার তাদের রাজস্থানে যাওয়ার অনুরোধ করতেন। রওনা হতে তখনও আমাদের প্রায় 5 দিন। ব্যোমকেশ একটা চিঠি দিয়ে আমাদের যাওয়ার কথা জানিয়ে দিল। আমরা পৌঁছানোর আগে সেই চিঠি পৌঁছে যাবে। ফাল্গুন মাসের মাঝামাঝি নাগাদ অবশেষে আমরা রওনা হলাম। ট্রেনের ঘটনাগুলির মধ্যে একটাই লেখার মতো। যেহেতু আমরা সপরিবারে যাত্রা করছি, তাই গোটা একটা 4 বার্থ কামরা বুক করা হয়েছিল। আমাদের ঠিক পাশের একই রকম একটা কামরায় ছিলেন
একা একজন ভদ্রলোক। দিল্লি রেলওয়ে স্টেশন থেকে উঠলেন তিনি। দুই একবার পায়চারি করাকালীন দেখা সাক্ষাৎ হয়েছিল। তখন লক্ষ্য করেছিলাম তিনি গোল্ড প্লেটেড লাইটারে সিগারেট ধরাচ্ছিলেন এবং যে হোল্ডারটি ব্যবহার করছিলেন সেটি সোনার, এবং চশমার ফ্রেম ও শার্টের ক্লাফিংও ছিল সোনার। এছাড়াও 2 আঙুল মিলিয়ে মোট 5টা সোনার আংটি। পরে ব্যোমকেশ জানিয়েছিল এরই মধ্যে লোকটির সাথে ওর আলাপ হয়ে গেছে। ভদ্রলোকের নাম মেঘনাথ সেহগাল। উনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। উনিও যোধপুরেই যাচ্ছেন। ওখানকার কিছু প্রপার্টিজের ওপর ওনার বিশেষ আগ্রহ আছে তাই। আর হ্যাঁ, যোধপুরে পৌঁছে গিয়ে সময় সুযোগ করে একটিবার সপরিবারে তার আতিথ্য গ্রহণ করার অনুরোধও তিনি জানিয়েছেন। কলকাতা থেকে প্রায় 2 দিনের টানা রেলযাত্রার পর সকাল 8টা নাগাদ আমরা যোধপুর স্টেশনে নামলাম। জাংশনে আমাদের রিসিভ করার জন্য মণিলাল বাবু আগে থেকেই আমাদের জন্য হোটেলের গাড়ি পাঠিয়েছিলেন। ট্রেন থেকে নেমে একটু এগিয়ে আসতেই একজন সাদা উর্দি পরা ড্রাইভার আমাদের লাগেজপত্র গাড়িতে তুলে দিলেন। দীর্ঘ 2 দিনের ট্রেন যাত্রায় খোকা খানিকটা দমেছে বটে, তবে মাস্টার গাড়িটা দেখে বড়ই পুলক হলো। তারপর আমরা গিয়ে গাড়িতে চড়লাম। আমি সামনে ড্রাইভার সিটের বাঁ পাশে, পেছনে ব্যোমকেশ, বৌঠান আর খোকা। সে জানলার ধারে রুক্ষ পাহাড়ের উপর বাড়িঘর ও ঐতিহাসিক কেল্লা দেখে খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। সত্যি এ যেন কোনো ভিন গ্রহ। বালিতে চাপা কালো পিচ রাস্তায় চলে গিয়েছে কেল্লার গা ঘেঁষে। মালভূমির অনুচ্চ টিলার ওপর ছোট ছোট ঘরবাড়ি। রাস্তায় গাড়ি থেকে বেশি উটের ভিড় রয়েছে, তার সাথে কোথাও কোথাও ঘোড়াও দেখা যাচ্ছে। মাঝে মধ্যে দমকা হাওয়ায় বালিরাশি মরু প্রান্তর থেকে উড়ে এসে ঝাপটা দিচ্ছে শহরটাকে। খানিকটা জনমানবহীন ধুধু প্রান্তর পেরিয়ে একটা ছোট্ট জমাট বাজারে এসে রাস্তাটা পড়ল। বেলে পাথরের বৃহৎ কেল্লার গায়ে বাঁশের হেলান দিয়ে চাঁদোয়া খাটিয়ে বাজার বসেছে। তবে ফলমূল বা শাকসবজির চেয়ে খেজুর, বাদাম এবং নানা অজানা দ্রব্যের প্রভাবই বেশি। অবশ্য জলহীন মরুপ্রান্তরে শাকসবজি বা টেকে কিভাবে, তাই হয়তো এখানকার লোকেরা এসবই খায়। সেই জায়গাটা খানিকটা পেরোতেই একটা উটের বাজার। কি বিস্ময়কর জিনিস! আজ তো একটা পশুর দর কষা হচ্ছে। আমিও যেন এসব দেখে খোকার মতোই উচ্ছ্বসিত হলাম। ব্যোমকেশ আমাকে একটা চুরুট অফার করে নিজে একটা ধরাল। বাজার পেরিয়ে মিনিট 7 মধ্যে আমরা হোটেলে পৌঁছে গেলাম। একখানা বড় লোহার রেলিং গেট পেরিয়ে চত্বরে ঢুকলাম। সাদা, লাল ও সোনালি রঙের বিরাট একখানা 4 মঞ্জিলের বাড়ি। তার উপরে রূপলি খোদাই করে লেখা দ্য লস্ট হেরিটেজ। এখানকার বাড়িঘরও হোটেল ধাঁচে। হোটেলের সদর দরজার পাশে ঘোড়া কোঠা, একটা কালো আর অপরটা দুধ সাদা। খোকা ঘোড়া দেখে এক দৌড়ে তাদের দিকে চলে গেল। এদিকে গাড়ির শব্দ শুনে আমাদের মণিলাল বাবু হাত জোর করে হোটেল থেকে বেরিয়ে এলেন। আমাদের মধ্যে মণিলাল বাবুর সাথে একমাত্র সাক্ষাৎ হয়েছে ব্যোমকেশের। সেই কেসে আমি ছিলাম না, তাই তার কথা জানলেও তার সাথে প্রত্যক্ষ এই প্রথমবার। ভদ্রলোক অত্যন্ত নম্র কণ্ঠে বললেন, আহা, কি সৌভাগ্য আমার! স্বয়ং সত্যান্বেষী বাংলা ছেড়ে কিনা আমার ডেরায় পা দিয়েছে। নমস্কার, আমি মণিলাল সামন্ত। সেইবারের পর আর আপনার সঙ্গে তেমন সাক্ষাৎই নেই মশাই। বেশ, পরিচয় করিয়ে দিই। ইনি আমার প্রিয় বন্ধু ও সুলেখক অজিত বন্দ্যোপাধ্যায়, ও ইনি আমার অর্ধাঙ্গিনী গৌরী দেবী। আর ওই যে ঘোড়ার কাছে লাফালাফি করছে, সে আমার একমাত্র পুত্র। ভদ্রলোক আমাকে ও বৌঠানকে একটা সহাস্য নমস্কার করে খোকাকে কোলে নিলেন। তারপর আমরা 4 জনই ভেতরে ঢুকলাম। খোকা মণিলাল বাবুর কোলে চেপে প্রশ্ন করল, ঘোড়াগুলো কি খায়? মণিলাল বাবু একগাল হেসে জবাব দিলেন, ঘাস খায়, ছোলা খায়, তবেই না এত দৌড়তে পারে। এরপর খোকা মণিলাল বাবুকে অজস্র প্রশ্ন করতে লাগলো। হোটেলের ভেতরটা বেশ সজ্জিত এবং ঝাঁচকচকে। মেঝেতে যোধপুরি মার্বেল এবং দেওয়ালে মসৃণ প্রলেপ, তাতে কোথাও কোথাও কাঠের শোপিস। আমরা ভেতরে ঢুকতেই মণিলাল বাবু হেঁকে একজন চাকরকে ডেকে আমাদের ঘর দেখিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। একজন সাদা পাঞ্জাবি ও লাল পাগড়ি পরা চাকর আমাদের পথ দেখিয়ে দিলেন। আমাদের ঘর দোতলায়। ঘরে জানলা থেকে মাইলখানেক সোনালি রোদের মধ্যে ঝকঝকে শহরটা দেখা যাচ্ছে। মাঝে মাঝে নীল বাড়িগুলো যেন একটু বেশিই নজর কাড়ছে। আমরা ঘরে ঢুকে হাত মুখ ধুতেই একজন চাকর বড় কাঁসার গেলাসে দইয়ের শরবত হাজির করল।
প্রথমত দুদিনের যাত্রায় ক্লান্তি এবং তারপর এই গরমে ঠান্ডা দইয়ের শরবতখানা খেয়ে যেন প্রাণ ফিরে এলো। ব্যোমকেশ আর আমি পাশাপাশি ঘরেই আছি। দইয়ের শরবত খেয়ে খানিকটা ঠান্ডা হয়ে আমি আর ব্যোমকেশ বাইরের খোলা বারান্দায় বসে গড়গড়ি টানছি। চাকর এসে আগেই তাতে তামাক সেজে দিয়ে গেছে। এমন সময় মণিলাল বাবু এসে হাজির হলেন। বৌঠান ঘরে খোকাকে ঘুম পাড়াচ্ছে। মণিলাল বাবু বললেন, আগে অজিত বাবু, আপনার লেখা আমি বেশ কয়েকটা পড়েছি। আগে বলে রাখি, আমি কিন্তু একেবারে খাঁটি বাঙালি। আমার জন্ম কলকাতাতেই, তবে ব্যবসা সূত্রে আপাতত এখানেই আমার বসবাস। আসলে এই ব্যবসার গোড়াপত্তন আমার ঠাকুরদার হাতে। কলকাতায় ছোট্ট দুটো এস্টেট কিনে হোটেলের ব্যবসা শুরু করেন তিনি। পরবর্তীকালে বাপ কাকাদের তত্ত্বাবধানে এই এত বড় হয়েছে। বাংলা, রাজস্থান এছাড়াও ভারতবর্ষের আরো 4টি রাজ্যে আমরা হোটেল করেছি মশাই। ভদ্রলোক থামতেই ব্যোমকেশ প্রশ্ন করল, তা আপনি তো এখানেই থাকেন, বাকিগুলো? বাকিগুলো কোনোটা আমার দাদা আর কোনোটা বাবা দেখেন, তবে জয়পুর আর যোধপুরটা আমার জিম্মায়। ভদ্রলোকের কথা শুনে তাকে বেশ বৃত্তবান বলেই মনে হলো। তার মাথার ঘন কালো চুলের বহর দেখেই খুব সহজেই তার বয়স আন্দাজ করা যায়। নেহাত 30-এর গণ্ডি সবে টপকেছেন, তার অধিক নয়। ব্যোমকেশ প্রশ্ন করল, আচ্ছা, আপনার পরিবারও কি এখানেই? ভদ্রলোক একগাল হেসে জবাব দিল, আগে আমার পরিবার নেই, বিয়ে থা করিনি মশাই। বাড়িতে মা ক্যান্সারের কবলে পড়েছেন আজ 2 বছর হলো। এছাড়া আর বাবা, তিনি কলকাতাতেই থাকেন। ভদ্রলোক আমার সাথে কথা বলছিলেন। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা অল্প বয়সী ছোকরা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে মণিলাল বাবুকে বললেন, মাস্টারজি, মাস্টারজি, হরিনাথ মিল নেই রা হ্যায়। সে ছেলেটির কথা শুনে মণিলাল বাবু চমকে উঠলেন। তারপর উদ্বেগের কণ্ঠে প্রশ্ন করলেন, হ্যাঁ, কখন থেকে? সে তো ঘরেই ছিল। আবার সেই ছেলেটি হাঁপাতে হাঁপাতে জবাব দিল, सुबह से ही मास्टर जी, আপনি জলদি চলুন, उसको ढूंढना होगा। মণিলাল বাবু আমাদের ঘরে যেতে বলে সেই ছেলেটির সাথে দ্রুত গতিতে চলে গেলেন। এ ব্যাপারে আমরা নেহাতি নগণ্য, কারণ আমরা মণিলাল বাবুর হোটেলের অতিথি এবং তার সম্মতি ছাড়া তার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অধিকার বা ইচ্ছে কোনোটাই আমাদের নেই। তাই আমরা দুজন মুখ চাওয়াচাওয়ি করে ঘরের দিকে গেলাম। ব্যোমকেশ বিড়বিড় করে বলল, মাস্টারজি। প্রায় ঘন্টা 2 পরে মণিলাল বাবু আবার আমার ঘরে এলেন। তখন দুপুরের খাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। এবার যেন ভদ্রলোকের চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। সম্ভবত উনি যাকে খোঁজার কথা বলছিলেন তাকে খুঁজে পাওয়া যায়নি। ভদ্রলোক এসে ধপ করে সোফায় বসে পড়লেন। তার মুখখানা ফ্যাকাশে হয়ে আছে। ব্যোমকেশ তার অবস্থা দেখে প্রশ্ন করল, ব্যাপারটা কি মণিলাল বাবু? মণিলাল বাবু একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, আগে যে ছেলেটিকে আপনারা দেখলেন, ওর নাম রামলাল। ওরা হিন্দুস্তানি বাঙালি। ওর বাবা এই হোটেলের চাকর ছিল। তারপর বছর 2 আগে পাহাড়ে বেড়াতে গিয়ে ওর বাবা মা মারা যায়। ওর বয়স তখন মাত্র 8 বছর, আর ওর দিদি সত্যবতী, সে তখন 19। আমি তখন ওদেরকে আমার হোটেলেই রাখার ব্যবস্থা করি। আর যাই হোক, দুবেলা পেট ভরে খেতে তো পাবে। ওদেরকে একটা স্কুলে ভর্তিও করালাম। তবে সত্যবতী সব কাজ একা হাতে সামলাতে পারছিল না দেখে মনে হলো ওকে সাহায্য করার কেউ থাকলে হয়তো ভালো হতো। তাই তখন আমি হরিনাথের খোঁজ পাই। ছেলেটির বয়স সত্যবতীর প্রায় সমানই হবে, তবে কাজকর্ম শিশুর মতো। আসলে ওর মাথার ব্যায়ামও ছিল, তবে কাজকর্ম সব ঠিক সময়ে ঠিকই করতো, বাকি সময়টা পাগলের মতন খেলে বেড়াতো। ওকে আমার হোটেলে আনার পর থেকে সত্যবতীর বেশ সুবিধা হতো। পরিচর্যার কাজটা হরিনাথই করত, আর সত্যবতী রান্নাটা সামলাতো। তবে কি যে হলো। ব্যোমকেশ এতক্ষণ গালে হাত দিয়ে পুরো ব্যাপারটা শুনছিল। এবার ছেড়ে বসে বলল, তারপর? মণিলাল বাবু আবার শুরু করলেন, বেশ কয়েকটা দিন ধরেই হরিনাথের দরজা খুলে বাইরে যাওয়ার বড্ড নেশা হয়েছিল। আজ সকালে উঠে রামলাল তার ঘরে গিয়ে দেখে যে হরিনাথের ঘরখানা ফাঁকা। হরিনাথ নেই।
তারপর সে নিজেই চারিপাশে খোঁজ খবর নেয় আর অবশেষে খোঁজ না পেয়ে আমার কাছে আসে। ভদ্রলোক থামতেই ব্যোমকেশ প্রশ্ন করল, তা আপনিও উদ্ধার করতে পারেননি, তাই তো? ভদ্রলোক উদ্বেগের সাথে জবাব দিল, আগে না, খোঁজায় কোনো প্রকারের ত্রুটি রাখেনি ব্যোমকেশ বাবু। হোটেল চত্বর, চৌরাস্তা সব খুঁজে এলাম, তবে সবটা শুনে ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই একজন চাকর এসে মাথা নত করে প্রবেশের অনুমতি নিয়ে মণিলাল বাবুকে বললেন, বাইরে পুলিশ এসেছে, হোটেলের মালিককে খুঁজছে। এক্ষুনি নাকি হোটেলের মালিককে তাদের সাথে দেখা করতে হবে। তারা দোতলাতেই উঠে আসছিল, তবে চাকর মালিককে এক্ষুনি ডেকে আনছে এই প্রতিশ্রুতি দিয়ে দৌড়ে এসেছে। তো ওনারা এখন রিসেপশনে আছে। মণিলাল বাবু তড়িঘড়ি উঠে চাকরের সাথে রিসেপশনে গেলেন। তিনি বেরোনোর খানিকটা পর আমরা দুজনে পিছু ধরলাম। যা বুঝেছি একটা মস্ত গন্ডগোল পাকছে। आगे हम ही हैं मोनीलाल सामंत, इस होटल का मालिक। क्या हुआ क्या है इंस्पेक्टर साहब? आपको हमारे साथ स्टेशन चलना होगा अभी इसी वक्त। पर हुआ क्या वो तो बताइए। हरिनाथ आपके ही यहाँ काम करता था ना? जी आपको पता है वो अभी कहाँ पर है? जी, वो तो सुबह से मिल नहीं रहा। हमारा आदमी लोग उसको चारों तरफ खोज रहा है। असल में आजकल उसका थोड़ा वो बाहर जाने का आदत था, और वो असल में दिमाग से भी थोड़ा ये है। বলেই মাথার দিকে আঙুল দিয়ে নির্দেশ করলেন, पर आप चिंता करबेन ना, आसपास के बाजार में कहीं होगा जरूर, मिल जाएगा, अभी मिल ही जाएगा। होटल के बहुत सारे लोग उसे खोज रहे हैं। आप बैठिए ना यहाँ पर, चा पानी किछु बुलाबो, बोलून ना। Then very sorry to inform you, he is dead in a car accident. यहाँ से नॉर्थ में 10 किलोमीटर का सुनसान रोड है अजित भवन जाने का। रात को उसी रास्ते में एक सीवियर एक्सीडेंट हुआ, वहाँ उसका। মণিলাল বাবু আঁতকে উঠলেন আর তার মুখ থেকে একটি মাত্র শব্দ বেরোলো, मारा গেছে। ভদ্রলোকের কথা শুনে আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম। ব্যোমকেশের অভিব্যক্তিতে বুঝলাম সে যেন কোনোভাবে ব্যাপারটা আগেই আন্দাজ করেছিল। আর পোস্টমর্টেমের রিপোর্ট কি বলছে? কথাটা শুনে ইন্সপেক্টর মনমোহন কুমার যাদব এদিকে তাকালেন আর সাথে সাথেই একগাল হেসে বললেন, अरे बख्शी बाबू जी कैमन आছেন? कितने दिनों के बाद? जी पोस्टमार्टम में भेज दिया है, रिपोर्ट दोपहर में आ जाएगा। দেখলাম তিনি ব্যোমকেশকে চেনেন এবং তার সম্পর্কে যথেষ্ট সম্মানীয় ধারণাও পোষণ করেন। বেশ, আর আমরা সব ভালোই আছি। তাই यहाँ की কোনো বিশেষ কাম से? এসেছিলাম তো পরিবারের সাথে নেহাতি ঘুরতে, এখন তো দেখছি এসব কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, তা আপনি জাসুসি কে যতই অ্যাভয়েড করেন ও आपके पीछे पीछे ঠিক আয়েগা। যোধপুর শহরটাকে রাজস্থানে হলেও ক্রমাগত বাঙালি ট্যুরিস্টদের যাতায়াত ও বহু প্রবাসী বাঙালিদের স্থায়ী বসবাস হয়ে যাওয়া এখানে লোকেরা বাংলা বুঝতে ও কম বেশি বলতেও পারে। তো দেখলাম ইন্সপেক্টরের কথা অনুযায়ী হরিনাথ মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে, বুকে জোর ধাক্কা লাগে, তাই জন্যই তার মৃত্যু হয়, এটাই প্রাথমিক অনুমান করা হয়েছে। মণিলাল বাবু বোধহয় ভাবলেন ওনার কপালে নির্ঘাত হাজত বাস আছে, কারণ হোটেলে তার ও হরিনাথ ছিল তারই জিম্মায়। তাই পুলিশ দেখেই তিনি ব্যোমকেশকে তদন্ত করার মিনতি করতে লাগলেন। ইন্সপেক্টর তাকে আশ্বাস দিল যে নিতান্ত কিছু ফর্মালিটিসের জন্য তাকে থানায় যেতে হবে, বাকিটা পুরো তদন্ত শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। ইন্সপেক্টর যাদব ব্যোমকেশকে উদ্দেশ্য করে বললেন, आप फैमिली के साथ घूमने आए हैं, डिस्टर्ब नहीं करना चाहता, पर अगर आपकी तरफ से कोई हेल्प मिले तो हम आभारी रहेंगे। पर अगर आपको इस बारे में कुछ भी हेल्प चाहिए होगा तो उस लिए हम हैं। বেড়াতে এসে যে ঠিকানায় বাসা বাঁধলাম সেখানেই যখন বিপত্তি দেখা দিল, তখন এড়িয়ে থাকবার কি আর কোনো উপায় আছে? আপনি নিশ্চিন্ত থাকুন, বরং প্রশাসনের পাশে দাঁড়াতে পারলে আমার ভালোই লাগবে। বাট টেল মি ওয়ান থিং মিস্টার যাদব, মণিলাল বাবুর মতে হরিনাথ মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়, প্রায়ই বাইরে যাওয়ার অভ্যাস ছিল, অ্যান্ড ইউ আর অলসো সেইং ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। তবে এখানে আমার আর কি করণীয় রয়ে যায় বলতে পারেন?
वो तो आप बेटर समझेंगे बक्सी बाबू, पर मुझे आपको कुछ और बताना है, थोड़ा अकेले में। এই বলে সে ব্যোমকেশকে সঙ্গে নিয়ে বাইরের দিকে গেল, আর আমাদের বলা হলো পুলিশের বাকি লোকজনদের সাথে হরিনাথের ঘরের সামনে অপেক্ষা করতে। মিনিট 5 মধ্যেই ইন্সপেক্টর যাদব ও ব্যোমকেশ এসে পড়ল। তারপর সবাই মিলে ঢুকলাম হরিনাথের ঘরে। পুরনো গুদাম গোছের ঘর, বাইরে ঝকঝকে সাজ দেখে এই ঘরটিকে মেলানোই দায়। ঘরের চারপাশে বেশ কয়েকটা বড় বড় টিনের বাক্স, দেখা অবশ্য অনেক দিনের অব্যবহৃত বলেই মনে হলো। তাছাড়া ঘরের মধ্যে যে কটা ব্যবহৃত দ্রব্য ছিল তার সংখ্যা প্রায় নগণ্য। একটা কাঠের তক্তপোষ, তাতে দুখানা তাকিয়া এবং বিছানায় একপাশে মশারি, সেটিও অগোছালো। বড় বাক্সগুলির মধ্যে একটিতে একটা চিরুনি, আর ঘরের মাঝ বরাবর একটা দড়িতে টাঙানো গামছা, আর 2-1টা জামা কাপড়, ব্যাস, এর বেশি উল্লেখিত আর কোনো কিছু নেই। অবশ্য একটা মানসিক ভারসাম্যহীন সামান্য চাকরের এর থেকে বেশি আর কি ব্যবহার্য থাকতে পারে। ব্যোমকেশ ঘরে ঢুকে জামাকাপড়ের ভাঁজ ও পকেটে হাত ভরে দেয়। তক্তপোষের ওপর রাখা কম্বলের গোদা তুলে এক নজর দেখে নিল। তারপরে মণিলাল বাবুকে প্রশ্ন করল। আচ্ছা, এই বাক্স কি হোটেলের কাছে? মণিলাল বাবুর সম্মতিসূচক জবাব দিলেন। আগে হ্যাঁ, খুলে দেব? না, বাক্স খুলে কাজ নেই। আচ্ছা, ভেবে বলুন দেখি, হরিনাথের কি কোনো বিশেষ অভ্যাস ছিল? না ব্যোমকেশ বাবু, তেমন কিছু তো ছিল না। এই বলে ব্যোমকেশ মাথা নুইয়ে তক্তপোষের তলাটা দেখার চেষ্টা করল। তক্তপোষের তলায় একটা টিনের বাক্স তার চোখে পড়েছে, তবে এটা বাকিগুলোর তুলনায় ছোট। সেটা দেখেই ব্যোমকেশ হামাগুড়ি দিয়ে সেই বাক্সটাকে টেনে বের করল। বাক্সটা মেঝেতে এনে খুলতেই মণিলাল বাবু বললেন, ওটা হরিনাথের ছোটবেলাকার খেলনার বাক্স। মাঝে মধ্যে ওগুলো বের করে খেলতো। যদিও তার বয়স অনুযায়ী খেলনা নিয়ে খেলাটা একটু অবিশ্বাস্য ব্যাপার, তবে পাগল তো, তাই যা মন চায় তাই করতো। ব্যোমকেশ কোনো বাক্য ব্যয় না করে শুধু মনোযোগ দিয়ে বাক্সটা পর্যবেক্ষণ করে গেল মিনিট 2। তারপর সেটা বন্ধ করে তক্তপোষের নিচে ঠেলে দিল। আরও একবার 4-5টা চোখ বুলিয়ে আমরা 4 জনই ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে এলাম। ব্যোমকেশ মণিলাল বাবুকে প্রশ্ন করলেন, আচ্ছা, কালকে রাত্রিবেলা আপনি কোথায় ছিলেন, আর শেষ ঠিক কটা নাগাদ আপনি হরিনাথকে দেখেছেন? মণিলাল বাবু খানিকটা ভেবে জবাব দিল, আমার ঘর দোতলায়, 84 নম্বর। ওটাতেই আমি থাকি, ভাড়া দিই না। আর কাল রাত 10টা নাগাদ আমি ওকে দেখেছি খাবার নিয়ে ঘরে গেল। তারপর আমার ঘরে খাবার পৌঁছে দেওয়া হয় এবং তারপর আমি আর ঘর থেকে বের হই না। বেশ বেশ, যাক, আপনি এখন আসতে পারেন। আমি দুপুরের দিকে একবার সত্যবতী ও রামলালের এজেহার নিয়ে যাব। আর মিস্টার যাদব, আমি না হয় আপনাকে তখন একটা টেলিফোন করে দেব। তার আগে আপনি যত দ্রুত সম্ভব পোস্টমর্টেমের রিপোর্টটা জোগাড় করে ফেলুন। जी बक्सी बाबू, हम देखते हैं। এই বলে ইন্সপেক্টর যাদব মণিলাল বাবুকে নিয়ে প্রস্থান করলেন। আমরাও এবার ঘরে যাওয়ার বন্দোবস্ত করছি। আমাদের মধ্যাহ্নভোজের সময় পেরিয়ে গেছে, কাজে কর্মে আর সেসব খেয়াল ছিল না। তবে সেই দইয়ের শরবতের মেয়াদটা এবার ফুরিয়েছে। ঘরে ফিরে দেখি খোকা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। অজিত, যা মনে হচ্ছে ঘুরে বেড়ানোটা বোধহয় চৌপাট হলো। তোমার বৌঠান কিন্তু ভারী রাগী মানুষ। কি যে হবে এবার সেটাই ভাবছি। থাক, জলজ্যান্ত একটা ছেলে আমাদের আসার আগের দিনই ওভাবে মারা গেল, সেখানে আমি এসে ঘুরতে না পেয়ে মন খারাপ করে ঘরেই বসে থাকবো? অতটাও অবুঝ নই আমি। যেতে পারলে যাবে, না পারলেও কোনো সমস্যা নেই। শুধু যা করবে একটু সাবধানে। আমার যেন এসে থেকে মনটা বড় কু ডাকছে। যতদিন তোমরা আমার পাশে আছো ততদিন কিচ্ছু হবে না। গৌরী, গৌরী, তাকাও আমার দিকে। তোমার ভালোবাসার বাঁধন ছিঁড়ে আমাকে দূরে সরায় এই সাধ্যকার আছে বলো তো? क्या चाहिए? बस, काम हो गया बॉस। वो बस पैसे का। पैसा। जिंदगी भर के लिए जेल या जिंदगी गंवाना, क्या चाहता है पूछो बॉस। मतलब शहर में नया मेहमान आया है, ब्योमकेश बख्शी। ठीक कुत्ते की तरह सूंघ सूंघ कर पहुंच जाएगा। उससे पहले निकल जाने के लिए बोलो। जाओ। जी जी बॉस।
হাত মুখ ধুয়ে আসতেই একজন অল্প বয়সী যুবতী হাতে খাবারের থালা নিয়ে ভেতরে ঢুকল। তাকে এক ঝলক দেখেই বোঝা যায় তার বয়স হবে 20-র পাশাপাশি। ব্যোমকেশ তখন কলঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে আসছে। মেয়েটি খাবারের থালাগুলি টেবিলে রেখে আলতো ক্ষীণ কণ্ঠে বলল, জি, আপ লোগোं का खाना। পেছনে একজন চাকর এসে বাকি দুটো থালা টেবিলে সেজে দিলেন। তবে ব্যোমকেশ এসে একবার সেই যুবতীর দিকে আর একবার আমার দিকে তাকালো। মেয়েটির চোখ নিচে। এই সুদর্শিতাই তবে মণিলালবাবুর সেবিকা, তা বুঝতে আর বিন্দুমাত্র বাকি রইল না আমাদের। তার পরনে সাদা সালোয়ার ও কামিজ, মাথা ঢাকা, টানা টানা চোখ, তাতে কাজলের প্রলেপ, গরম ফর্সা, অথচ মণিলালবাবুর বিবরণের সাথে যা একেবারে যায়। ব্যোমকেশ কোনো কথা না বলে একটা চেয়ার অধিকার করে বসল। মেয়েটি ঘর থেকে চলে গেল। ব্যোমকেশ বসে রইল নিঃশব্দে। প্রথম দিকে সেভাবে উৎসুক না হলেও বুঝলাম এবার তার মনে মনে রহস্যের পর্দা ফাঁস শুরু হয়ে গেছে। তবে এই রহস্য যে এত গভীরে যাবে তা তখনও টের পাইনি। খাওয়া শেষ করে ব্যোমকেশ একা গিয়ে খোলা বারান্দায় ব্যালকনি টেবিলের একটা চেয়ারে বসে আছে। আমরা আগে থেকেই 3টে সাজা পান কিনেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য। আমি বৌঠানকে একটা দিয়ে নিজের মুখে একখানা পুড়ে ব্যোমকেশকে একটা দিতে গেলাম। পান দিতে গিয়ে দেখি সে একটা ছোট্ট খাতার পাতা খুলে খুব মন দিয়ে কি যেন পড়ছে। পাশে বসে জিজ্ঞেস করতে আমার হাতের পানটা মুখে পুড়ে জবাব দিল, এটা হরিনাথের ডায়েরি। ও, এটা তার মানে ওই ট্রাঙ্কটা থেকে চুপি চুপি হস্তগত করেছো, তাই না? আচ্ছা, এতে আছেটা কি? পড়েই দেখো না। বলি আমার দিকে খাতাটা বাড়িয়ে দিল সে। আমি খাতায় 2-1টা লেখা পাতা খুলে পড়তে শুরু করলাম। প্রেমের কবিতা ও প্রেমপত্র লেখা। একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ সে কিনা একেবারে নিখুঁত ছন্দে প্রেমের কবিতা, কোথাও বা সরাসরি প্রেমপত্র লিখেছে। অর্থাৎ ছেলেটি আসলে সাধারণ ও সুস্থ ছিল। উত্তেজিত হয়ে ব্যোমকেশকে বললাম, পৃথিবীতে যে এমন রসিক পাগল আছে জানতুম না। এমন গূঢ় সাহিত্যিক পাগল দেশে 2-1টা থাকলে কিন্তু মন্দ হয় না। ব্যোমকেশ শেষে জবাব দিল, হরিনাথ যে মানসিক বিকারগ্রস্ত ছিল না আমি তা খুব ভালো করেই জানতাম। শুধু ধারণাকে সায় দেবার মতো একটা প্রমাণ খুঁজছিলাম। যদি সে সত্যি সত্যি পাগল হতো তাহলে তাকে খুন হতে হতো না। তুমি নিশ্চিত যে এটা খুনই হয়েছে? তুমি খাতার প্রথম অংশটা তো পড়লে, ওখানেই যে শেষ নয়, শেষের দিকটাও একবার চোখ বোলাও। দেখলাম প্রায় গোটা 15 মেয়ের নাম, ঠিকানা ও তারিখ লেখা রয়েছে। সাথে কোনো পতিত জায়গা বা কেল্লার কথা উল্লেখ রয়েছে। এগুলো কি ব্যোমকেশ? সেটাই ভাবছি। কিছু পেলে? তখন যে ইন্সপেক্টর ইয়াদব আমাকে আলাদা করে ডেকে নিয়ে গেলেন, উনি কি বললেন জানো? কি বলেন, বিগত বেশ কিছু মাস ধরে নানা বয়সের পুরুষ ও মহিলারা কিডন্যাপ হয়ে যাচ্ছেন সমগ্র রাজস্থান থেকে, বিশেষত এই যোধপুর সংলগ্ন এলাকা থেকে। এছাড়াও কিডনি পাচার ও মাদক দ্রব্য পাচারেরও রিপোর্ট রয়েছে। যদিও উনি সেই ব্যাপারে আমার কাছ থেকে কোনো সাহায্য প্রার্থনা করেননি, কিন্তু তাও আমি পরিবারের সাথে এসেছি বলে আমাকে একবার সাবধান করে দিলেন। তাহলে তোমার কি মনে হয় হরিনাথের মৃত্যুর সাথে এগুলোর কোনো সম্পর্ক আছে? সেটাই তো বুঝতে হবে অজিত, সেটাই তো বুঝতে হবে। ইন্সপেক্টর যাদবকে একটা ফোন করা প্রয়োজন। ব্যোমকেশ ইন্সপেক্টর যাদবকে টেলিফোন করতেই উনি জানালেন যে উনি নিজে আসছে। মিনিট 10-এর মধ্যেই ইন্সপেক্টর হোটেলে এলেন। ব্যোমকেশ প্রশ্ন করল, কি বুঝলেন? ভদ্রলোক হিন্দিতে যা বললেন তার বাংলা করলে যা দাঁড়ায় তা হলো, হরিনাথের মৃত্যু আজ ভোরবেলাতেই হয়েছে, আর গাড়ির ধাক্কায় তার হৃদযন্ত্র ফেটে মৃত্যু ঘটে। তবে গাড়ির ধাক্কা তার পিঠে লেগেছিল, বাঁ কাঁধের জয়েন্টটা ভেঙে টুকরো হয়ে গেছে। মৃত্যুর সময় তার শারীরিক অবস্থা একেবারে সুস্থ ছিল। অর্থাৎ কেউ বা কারা পেছন থেকে সজোরে ধাক্কা মেরেছে এবং গাড়ির ধাক্কায় পক্ষাঘাতে মৃত্যু হয়। ইন্সপেক্টরকে আমাদের সাথে কথা বলতে দেখে মণিলালবাবুও নিচে এলেন এবং পোস্টমর্টমের রিপোর্ট শুনে উনি খুব ভেঙে পড়লেন। ব্যোমকেশ মণিলালবাবুকে বললেন রামলাল ও সত্যবতীকে তৈরি রাখতে, কারণ এখনই তাদের এজেহার নেওয়া হবে। আমরা সত্যবতীদের ঘরে ঢুকতেই রামলাল যেন খানিকটা ভয় পেল। অবশ্য সে এখন বালক, পুলিশ দেখে ভয় পাওয়াটা তার স্বাভাবিক আচরণের মধ্যেই পড়ে। সত্যবতী বিছানায় বসে রুমালে সেলাই করে কারুকার্য করছিল।
ব্যোমকেশ প্রথমেই রামলালের পাশে গিয়ে বসে তাকে প্রশ্ন করল। আচ্ছা, আজ দুপুরে তুমি কি খেয়েছো বলো দেখি? রামলাল খানিকটা ভয়ে কম্পিত কণ্ঠে পরপর মধ্যাহ্ন ভোজের তালিকা গড়গড়াল। ব্যোমকেশের এমন প্রশ্ন শুনে আমি আর ইন্সপেক্টর দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলাম। তারপর ঘরের মধ্যে পায়চারি করতে করতে ব্যোমকেশ সত্যবতীকে প্রশ্ন করল, আচ্ছা, তোমার সেলাইয়ের হাত তো দেখছি বেশ পাকা। তার রুমালে নামের অক্ষর লিখতে পারো? আমায় একখানা লিখে দাও দেখি। আপাতত দিন সাতেক তো এখানেই আছি। ব্যোমকেশের আবদার শুনে সত্যবতী মাথা নামিয়ে মৃদুস্বরে উত্তর দিল, नहीं बाबूजी, हमको नहीं आता नाम लिखना। ব্যোমকেশ বলল, আচ্ছা, হরিনাথের সাথে এখানে কারোর কোনো শত্রুতা ছিল? সে বিষয়ে জানো কিছু তুমি? এবার ইন্সপেক্টর যাদব সত্যবতীর সামনে গিয়ে জোরে গলা খাঁকিয়ে সাহেবী দাবটে প্রশ্ন করল। कल रात तुम कहाँ थे? সত্যবতী ভীত কণ্ঠে জবাব দিল, जी यही थे, कल 10 बजे हम सो गए थे। তৎক্ষণাৎ প্রশ্ন করল। और हरिनाथ? সত্যবতী আঁতকে উঠে জবাব দিল, उ- 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 उ भी उ- 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 उ भी আমতা আমতা করে উত্তরে আরও কড়া গলায় প্রশ্ন করল। কাল রাত্রে হরিনাথ কোথায় ছিল সত্যি বললে তুমি বেকসুর খালাস পাবে সত্যবতী। মেয়েটি আধো কান্নার স্বরে বলল। जी सच में हमको नहीं पता। ঘরের মধ্যে হঠাৎ মণিলালবাবু ঢুকলেন। তার মুখ ঘেমে আছে। পকেট থেকে একটা রুমাল বের করে ঘাম মুছলেন। আরও মিনিট পাঁচেক সওয়াল জবাব করার পরে আমরা তিনজনেই বেরিয়ে এলাম। মণিলালবাবু বললেন, কি বুঝলেন? মণিলাল বাবু, আপনাদের একটা কথা হক করে বলতে পারি। সত্যবতী মেয়েটি মিথ্যেবাদী নয়। তবে এবার আপনাদের ব্যাপার। আগে সত্য বা মিথ্যা সে তো একটা অনুমান মাত্র, যা প্রমাণ ও সময়ের নিরিখে ভুল বদলায়। আর আমার কাজ সত্যের সন্ধান করা। তাই অপরাধী আমায় হাতছানি দিতে পারলেও সত্য আমায় ঠকাবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। তবে যাক সেসব কথা। এতক্ষণে বোধহয় আমার পুত্র ঘুম থেকে উঠে তাণ্ডব শুরু করেছে। সন্ধ্যা হতে এখনও ঘন্টা খানেক। তার মধ্যে আপনাদের রাজ্য একটু চষে দেখি। আশা করি এতে আপনার কোনো আপত্তি নেই। মণিলালবাবু সম্মতির সুরে বললেন, এ বাবা না না, আপনার যখন খুশি আপনি নিতে পারেন। এই ঘোড়াগুলি তো গেস্টদের জন্যই। আপনি বললে আমি সাওয়ারও দিতে পারি। ব্যোমকেশ একবার আমার দিকে বাঁকা নজর দিয়ে মুচকি হেসে বলল, না, লাগবে না। আর ইন্সপেক্টর যাদবকে উদ্দেশ্য করে বলল, পোস্টমর্টেমের রিপোর্ট যে ডক্টর বানিয়েছেন তার সাথে দেখা করা কখন সম্ভব হতে পারে? जी कल सुबह आने से पहले एक कॉल कर दीजिएगा, हम अपॉइंटमेंट कर रखेंगे। বেশ। তারপর সে চলে গেল নিজের ঘরে। দুপুর পর্যন্ত সে কয়েকবার শুধু টেলিফোনে কথা বলেছে। তবে কার সাথে কথা বলেছে বা তার মর্মোদ্ধার করা আমার পক্ষে অসম্ভব। দুপুরের খাবার খেয়ে আমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। যথাসময়ে আমার ডাক আসতে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। ঠিক হলো হেঁটেই যাওয়া হবে। মিনিট 15 চলার পর এলো বাজার। কাঠের ওপর নানা রকম কারুকার্য করা ভিন্ন ভিন্ন আকারের পুতুল, থালাবাসন, টব, শোপিসের মেলা, সাথে হস্তশিল্পের রকমারি জিনিস, কাচের চুড়ি, কার্পেট, মার্বেলের তৈরি নানা রকম জিনিসপত্র। সত্যি বলতে এত লোকজনের সমাগম ও রকমারি জিনিসের ভিড়ে এক মুহূর্তের জন্য মাথা থেকে অন্য সমস্ত কিছু বেরিয়ে গেল। আমি আসার আগে বলেছিলাম একটা লাঠি নেব, তারই সন্ধান করছি। এমন সময় দেখি বৌঠান বলে উঠল, এই যে ঠাকুরপো, এদিকে দেখো, অনেক রকম লাঠি আছে। এবার কোনটা তোমার কাজে লাগবে সেটা একটু তোমায় দেখে শুনে নিতে হবে ভাই। অন্যদিকে ব্যোমকেশ খোকাকে নিয়ে কী সব জাদু দেখছে। যে লোকটা জাদু দেখাচ্ছে সে থেকে থেকে বলছে, ये देखो, अभी हाथ में खरबूजा है, ये मैंने रखा इसके अंदर। अंग रिंग छुट छू मंतर दिखा दे जादू मस्त कलंदर। বলেই সে তরমুজের উপর ঢাকা দেওয়া পাত্রটা সরালো। এবং কোথায় তরমুজ? কিচ্ছু নেই। সাথে সাথেই চারিদিক থেকে করতালি বর্ষিত হলো তার উপর। খোকাও ভীষণ মজা পেয়েছে। এসবই নানা রকম জিনিসের মধ্যে একটু মনোরম সময় কাটাচ্ছি। তখনই ঘটল সেই সাংঘাতিক ঘটনা।
সমস্ত বাজার কাঁপিয়ে ধুলো উড়িয়ে একটা কালো জিপ ধেয়ে এলো আমাদের লক্ষ্য করে। তার গতিপথ থেকে সমস্ত লোকজন কোনো রকমে প্রাণপণে বাঁচার জন্য সরে গেল। জিপের উপর ড্রাইভার ব্যতীত 3টি লোক, প্রত্যেকেরই মুখ ও মাথা আগাপাস্তলা ঢাকা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। আমাদের পাশাপাশি এসেই আমাদের কারোর কিছু বুঝে ওঠার আগেই চলন্ত গাড়ি থেকে একটা লোক হাত বাড়িয়ে তুলে নিল বৌঠানকে গাড়ির মধ্যে। দিনের আলোয় এত লোকজনের মাঝখানে এমন একটা ঘটনা ঘটতে পারে আমাদের কল্পনারও অতীত ছিল। ব্যোমকেশ খোকাকে নিয়ে একটু আগেই দাঁড়িয়েছিল, সেও কিছু করবে তার আগেই সেই জিপ দ্রুত গতিতে সেই স্থান ত্যাগ করে চলে গেল। সে চিৎকার করে উঠল, অজিত, খোকাকে দেখো! বলেই সে প্রাণপণে ছুটল জিপের পেছনে। আমিও খোকাকে কোলে নিয়ে সেই পথেই এগোতে থাকলাম। বাজার পেরিয়ে সামনেই বাঁদিকে রাস্তাটা মোড় নিয়েছে। জিপ ও তার পেছনে ব্যোমকেশ ওই বাঁকেই উধাও হয়েছে। খোকাকে কোলে নিয়ে যত দ্রুত সম্ভব সেখানে কোনো রকমে পৌঁছে আমি থরে প্রাণ ফিরে পেলাম। বৌঠান সামনের একটা দোকানের বেঞ্চে বসে আছে। তার বাঁ হাতের খানিকটা অংশ কেটে বেশ ভালো রকমই রক্ত বেরোচ্ছে। ব্যোমকেশ তার রুমালটা সেই স্থানে যত্ন সহকারে বেঁধে দিচ্ছে। আশেপাশে ভালোই লোক জড়ো হয়ে গিয়েছিল ততক্ষণে, যদিও সেই জীবকে দূর দূরত্বে কোথাও আর দেখা গেল না। খোকা দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আর বলল, আমার হাত কেটে গেছে, কত কষ্ট হচ্ছে। ওই দুষ্ট লোকগুলো কারা ভাবি? তুমি তো দুষ্ট লোকদের শাস্তি দাও, ওদের দেবে না ভাবি? ব্যোমকেশের গলা ভারী হয়ে এলো। খোকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে বলল, দেব ভাবি, দেব। সেদিনের মতো আমরা একটা ঘোড়ার গাড়িতে হোটেলে ফিরে এলাম। হোটেলে এসে মনিলাল বাবুর সঙ্গে যখন দেখা হলো, তিনি সমস্ত ঘটনা শুনে শোষব্যস্ত হয়ে উঠলেন। ইতিমধ্যে ইন্সপেক্টর যাদবকেও ঘটনার ব্যাপারে জানানো হয়েছে। তিনি বলেছেন যতটা সম্ভব বাইরে না বেরোনোই চেষ্টা করতে, কারণ দিনে দুপুরে যদি কারো সাহস হয় এরকম একটা ঘটনা ঘটানোর, তো না জানি আরও কত বিপদ অপেক্ষা করে রয়েছে। তিনি আরও বললেন, অ্যান্ড আই এম রিয়েলি সরি মিস্টার বক্সি, যদি আমি আপনাকে এই কেসে না জড়াতাম তাহলে হয়তো এমন কোনো ঘটনাই ঘটতো না। আমি সত্যান্বেষী মিস্টার যাদব। সত্যকে অন্বেষণ করাই আমার কাজ, এবং এই কাজে ঝুঁকি থাকবে, এটা তো স্বাভাবিক। সেসব না জেনেই এই কাজে পা বাড়ানো, প্লিজ ডোন্ট বি বদার্ড। আর হ্যাঁ, অপরাধীরা যেন শেষ অবধি শাস্তি পায়, শুধুমাত্র এটাই কাম্য। ডেফিনেটলি। তবে ব্যোমকেশ যাই বলুক না কেন, নিজের প্রাণের ভয় থাকলে এই পথে পা বাড়ানো যে নিছক বোকামি সে তা জানে। তবে তার প্রাণের চেয়েও প্রিয় পরিবারের উপর যদি কেউ আঘাত হানে, তাহলে তা সে কোনো দিনও মেনে নিতে পারবে না। এরই মধ্যে দ্বিতীয়বার টেলিফোন বেজে উঠল ব্যোমকেশের ঘরে, এবং তার পিছু পিছু আমিও গিয়ে পৌঁছলাম। রিসিভার কানে ধরে তার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আপনি যেই হন, আপনার হুমকি শুনে ভয় পেয়ে যাওয়ার মতো মানুষ ব্যোমকেশ বক্সি নয়। আরে বুড়া মত মানিয়ে, জিপে থোড়ি দূর নিয়ে ফেলে দিয়েছিল। अगर चाहतो तो साथ लेके भी आते पारतो, तब की हो तो बोलिए। बेचारी गौरी देवी। देखिए, पर्सनल तो कुछ है नहीं, आप घूमे फिरे बाड़ी चले जान, তাহলেই তো সমস্যা মিটে যায়, হ্যাঁ না? একটু যে দেরি হয়ে গেল, যদি আগে বলে দিতেন তাও আমি ভেবে দেখতে পারতাম। কিন্তু আপনি যে ঘটনাটা ঘটালেন, তারপর আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে আপনাকে খুঁজে বের করে উচিত শাস্তি দিয়ে হাজতবাস করাবো। আর আপনার সাথে পরিচয়টা না হয় সেখানেই করে নেব। बहुत ढीठ है आप, ठीक है, आपकी मर्जी। রিসিভারটা কান থেকে নামিয়ে সোজা ঘরের বাইরে বেরিয়ে গেল ব্যোমকেশ। কি কথোপকথন হলো তা জানার কৌতূহল হচ্ছিল বটে, কিন্তু তার আভাব দেখে আর জিজ্ঞেস করতে সাহস হলো না। ঠাকুরপো, একটু দেখো না গিয়ে। দেখছি। তোমার হাতটা এখন কেমন আছে? ওষুধপত্র লাগিয়ে তো ব্যান্ডেজ করে দিয়ে গেল, দেখা যাক এবার। ব্যোমকেশকে অনুসরণ করে বাইরে এসে দেখি সে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে। বুঝলাম এখন আমার অন্যত্র যাওয়াই শ্রেয়। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। দেখলাম মনিলাল বাবু একজন ভদ্রলোককে বেশ সমাদরের সাথে উপরে নিয়ে যাচ্ছেন। আমায় দেখে তিনি মৃদু হাসলেন আর ব্যোমকেশ ও বৌঠানের ব্যাপারে খোঁজ নিলেন। অপর ভদ্রলোকটি অধৈর্য হচ্ছেন দেখে
বাইরে হাঁটতে যাওয়ার আছে বলে বেরিয়ে এলাম। বাইরে পায়চারি করে যখন 9টার সময় ঘরে ফিরলাম, তখন দুজন লোক এসে আমাদের রাতের খাবার দিয়ে গেলেন। এবেলা আর সত্যবতী এলো না। সকালের অত জেরা কৈফিয়তের পর যদি সে নাও আসতে চায়, তাতে অবাক হওয়ার বিশেষ কিছু নেই। রাতে ব্যোমকেশ আর কোনো কথা বলল না, যথাসময়ে শুতে চলে গেল। আমিও আমার ঘরে চলে এলাম। आइए आइए मिस्टर सहगल, आइए। सीधा काम की बात करें। हाँ हाँ बोलिए ना, आपके लिए क्या कर सकते हैं बोलिए ज़रा। हमारा कोई एस्टेट पसंद आया तो बोलिए। देखिए, रियल एस्टेट के साथ मेरा एक और भी बिजनेस है, डेक्स्ट्रोएम्फेटामाइन का। क्या? जी, मेरे पास खबर है यहाँ उसका अच्छा सप्लाई है। अगर आप वो दिलाने में मदद करें तो कुछ हो सकता है। সকালে ঘুম ভাঙল দরজায় খটখট শব্দে। আরে আজকে যে আমাদের অনেক কাজ আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরোতে হবে। আমি যথারীতি তৈরি হয়ে নিলাম। ব্যোমকেশ জানালো ব্রেকফাস্ট নিচে গিয়ে করা হবে। আমাদের জন্য নাকি সেখানে মণিলাল বাবু ও তার এক গেস্ট অপেক্ষা করছেন। বৌঠান সকালবেলা বেরোতে রাজি হলো না, তো যথারীতি তার খাবার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। আমি আর ব্যোমকেশ নিচে এসে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে পৌঁছতে দেখি, আরে এই যে সেই ভদ্রলোক গতকাল রাত্রে মণিলাল বাবুর সঙ্গে ছিলেন তিনি। ভদ্রলোকের বয়স 40 থেকে 45-এর মধ্যে। শরীরের গঠন দেখে বেশ শক্ত সমর্থই মনে হয়। পোশাক আশাক বেশ শৌখিন, চোখের সরু ফ্রেমের চশমা, মাথার কাঁচা পাকা চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো। আমাদের উদ্দেশ্য করে তিনি বললেন, গুড মর্নিং ব্যোমকেশ বাবু, মর্নিং অজিত বাবু। Myself, Pannalal Sodhi. I have heard a lot of good things about you, both from your friends here. It's very nice to meet you. বলেই ডান হাতটি বাড়িয়ে দিলেন। থ্যাঙ্কস, অ্যাপ্রিসিয়েট ইট। নাইস মিটিং ইউ বলে আমিও ব্যোমকেশ তার সাথে হ্যান্ডশেক করে নিজের নিজের আসনে বসলাম। ইনি হলেন এই এলাকার একজন বিশাল বড় ব্যবসায়ী, সোঢি প্রাইভেট লিমিটেডের একমাত্র ওনার। ওনার ফার্নিচার এবং রিয়েল এস্টেটের ব্যাপক বিজনেস রয়েছে। এই দ্য লস্ট হেরিটেজের ওনারও উনি ছিলেন। তারপর আমরা এটা ওনার থেকে কিনেই আমাদের হোটেলের ব্যবসা শুরু করি এখানে। আরে না না, কোনো বড় ব্যাপার নয়, সেসব থাক। গতকালের ঘটনাটা শুনলাম, ইন ব্রড ডে লাইট এসব যে কি শুরু হয়েছে এখানে। আপনার ওয়াইফ ঠিক আছেন তো? আমরা দুজনেই একটু অবাক হলাম। উনি গতকালের ঘটনা কিভাবে জানলেন সেটা ভেবে নয়, বরং এটা ভেবে যে ভদ্রলোকের নাম পান্নালাল সোধি। দেখেও বাঙালি বলে মনে হচ্ছে না, কিন্তু পরিষ্কার বাংলায় কথাগুলো বললেন উনি। আমাদের বিস্ময়টা বোধ হয় খানিকটা আঁচ করতে পেরেই উনি বললেন, আমার মা বাঙালি ছিলেন। ছোটবেলার বেশিরভাগ সময়টাই আমার রাজস্থানে কাটলেও বাংলার সঙ্গে একটা স্বনির্বন্ধ যোগাযোগ চিরকালই রয়ে গিয়েছিল। এখন আগের থেকে অনেক ভালো আছে। হরিনাথ ছেলেটিও কত তরতাজা ছিল। ভেরি ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না মার্ডার সেটা তো সময় হলেই জানা যাবে। এই সোনার শহরে খুন, রাহাজানি, কিডন্যাপিং এ যা কিছু শুরু হয়েছে, আমিও চাই এটার যত শীঘ্র সম্ভব একটা নিষ্কৃতি ঘটুক। আপনি যদি এই বিষয়ে নিশ্চিত হন, তাহলে অপরাধীটি কে বা কারা সেটা কি জানেন? এখন অবধি না, তবে সময় হলে সত্যিটা সামনে আসবেই। আমরা চারজনে সিগারেট ধরালাম। পান্নালাল সোধি ভদ্রলোকটি দেখলাম বাম হাতের অনামিকাতে একটা আংটি নিয়ে সমানে নড়াচড়া করে চলেছে। আমরা তাকিয়ে আছি দেখে বললেন, আসলে আলগা হয়ে গেছে ভীষণ, নিড টু ফিক্স ইট। করিয়ে নিন অ্যাজ সুন অ্যাজ পসিবল, আদারওয়াইজ হারিয়ে যেতে পারে। খানিকক্ষণের মধ্যেই আমাদের টেবিলের চারজনের জন্য গরম গরম চা, লুচি আর তরকারি এসে হাজির হলো। জলযোগ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম যোধপুর পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে থানা 20 মিনিটের হাঁটা পথ। ইন্সপেক্টর যাদবের সাথে ব্যোমকেশের কথা আগে থেকেই হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে জানা গেল আর এক বিপত্তির কথা। যিনি পোস্টমর্টেম করেন ডক্টর রুদ্রপ্রসাদ, তিনি গতকাল দুপুরের পর থেকে উধাও।
সারা রাত পার হয়ে যাওয়ায় আজ সকালেই ওনার পরিবার পুলিশের কাছে ওনাকে খোঁজার আর্জি জানিয়েছেন। ব্যোমকেশের দিকে লক্ষ্য করে দেখলাম তার ঠোঁটের ফাঁকে একটা বাঁকা হাসি দেখা গেল। সে বলল, মিস্টার যাদব, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। যোধপুর থেকে বেরোনোর যতগুলো রাস্তা প্রত্যেক কটাতে পুলিশ পাহারা বসাতে হবে এবং চেক না করে কাউকে ছাড়া যাবে না। वो तो समझे, पर अब तक बाहर चला गया होगा तो। হুম, পালিয়ে আর যাবে কোথায়? আপনি এতটুকু করুন তাহলেই হবে। এখন একবার ওনার বাড়ি থেকে ঘুরে আসতে পারলে ভালো হতো। উনি কোথায় থাকেন আপনি চেনেন নিশ্চয়। जी। চলুন তবে। ব্যোমকেশের কথা মতো মিস্টার যাদব যোধপুর থেকে বেরোনোর সমস্ত রাস্তায় পুলিশ তয়নাত করার হুকুম দিয়ে আমাদের নিয়ে জিপে উঠলেন। ব্যোমকেশকে দেখে যেন মনে হলো আজকে তার মেজাজ বেশ খোলামেলা। একটা সিগারেট নিজে ধরিয়ে আর একটা আমাকে দিল। ডাক্তারবাবুর বাড়িতে পৌঁছে দেখলাম এক বিশাল 3 তলা চক মেলানো নানা রকম মার্বেলের কারুকার্য করা বাড়ি, যার 4-5টা পাঁচিল আর তার উপরে কাঁটা তার দিয়ে ঘেরা। মেন গেট থেকে বাড়ির দরজা অবধি রাস্তাটার দুপাশে অনেকটা জায়গা নিয়ে ফুলের বাগান। আচ্ছা মিস্টার যাদব, ডক্টর রুদ্রপ্রসাদ পোস্টমর্টেম রিপোর্ট ছাড়া আর কি কোনো প্রাইভেট প্র্যাকটিসের সাথে যুক্ত ছিলেন? मुझे जितना पता है उसके हिसाब से तो वो कुछ भी नहीं करते थे। বেশ। বার কয়েক কলিং বেল টেপার পরে একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দিলেন। আমাদের দেখে বললেন, किससे मिलना है? ডক্টর রুদ্রপ্রসাদ, উনকো বুলাইয়ে না থোড়া। ভদ্রমহিলা শাড়ি পরেছিলেন। শাড়ির আঁচলটা মুখে চেপে কাঁদো কাঁদো গলায় বললেন, वो कल से घर नहीं लौटे, इसलिए तो आज सुबह हमने पुलिस से दरख्वास्त किए कि उसको ढूंढे। आपको पता है ऐसे किसी हादसे के बारे में जिसकी वजह से उनको भागना पड़े? और अगर आपकी इजाज़त हो तो हम उनके कमरे की तलाशी लेना चाहेंगे। আমি আর ইন্সপেক্টর যাদব মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। वो भागेंगे क्यों? और यहाँ हमारे आदमी नहीं मिल रहे और आप लोग उनको नहीं ढूंढकर हमें भी परेशान कर रहे हैं। ठीक है, हम फिर आएंगे। चलो अजित। मिस्टर यादव, আপনিও চলুন। আমরা তার কথা মতো গিয়ে পুনরায় জিপে উঠলাম। তারপর দুজনেই বিস্ময় দৃষ্টি নিয়ে তার দিকে তাকালাম। আমি প্রশ্ন করলাম, ব্যাপারটা কি হলো? পাহারা আরও কঠিন করে দিন মিস্টার যাদব। আর এখন আমাদের হোটেল ছেড়ে দিলে ভীষণ উপকৃত হব। बेश बेश, चलिए। জিপ থেকে নেমে ব্যোমকেশ আমায় জানালো তার কিছু জরুরি কাজ আছে, যেখানে তাকে একাই যেতে হবে। আমি ততক্ষণে ঘরে গিয়ে যেন খানিকটা বিশ্রাম নিয়ে নিই। হোটেলে যখন ঢুকলাম তখন প্রায় 11টা বাজতে যায়। আমি আমার ঘরে এসে হাত মুখ ধুয়ে খোকাকে নিয়ে ঘোড়া দেখাতে গেলাম। আধ ঘন্টা কেটে যাওয়ার পর সে বলতে শুরু করলো, মায়ের কাছে যাব। আমিও যথারীতি তাকে নিয়ে হাজির হলাম বৌঠানের দরবারে। বৌঠানের হাতে তাকে সঁপে দিয়ে নিজের ঘরে এসে বিশ্রাম করছি। মিনিট 20 হয়েছে। হঠাৎ দেখি ব্যোমকেশ এসে হাজির। দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি বললাম, তোমার ব্যাপারটা কি বলো তো? সকাল থেকে দেখছি হাসছো, কি করছো, কি ভাবছো, কি জানতে পারলে কিছুই তো বলছো না। আরে ধুর, ওসব কিছু নয়। বড় জায়গায় খাবার আমন্ত্রণ পেয়েছি, মন একটু উৎফুল্ল থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? বড় জায়গায়? কোথায়? মেঘনাথ সেহগালকে মনে আছে? সেই ট্রেনের ভদ্রলোক? আগে হ্যাঁ। সত্যি বলতে এত ঘটনার মাঝখানে লোকটার কথা ভুলেই গিয়েছিলাম। বললাম, হ্যাঁ, উনি তো সপরিবারে যাওয়ার আমন্ত্রণ দিয়েছিলেন। আপাতত সপরিবারটা থাক, তুমি আমি যাই, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসো। উনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন, আমি ওখানেই অপেক্ষা করছি। সত্যান্বেষীর এমন আড্ডার অন্তরালে যে কত বড় বড় উদ্দেশ্য লুকিয়ে থাকে তার নতুন করে আমায় জানতে হবে না। এসব দেখে আমি অভ্যস্ত। আর হেঁয়ালি তার চিরকালের অভ্যেস। চমকপ্রদ কিছু ঘটতে পারে ভেবে তার সাথে যাওয়ার এই দুর্মূল্য সুযোগ হাতছাড়া করতে চাইলাম না। আমিও একখানা ফতুয়া গলিয়ে তার সাথে বেরিয়ে পড়লাম। তবে আমরা কোথায় যাচ্ছি সে কথা মণিলালবাবু গুণাক্ষরেও জানতেন না। আমি বললাম, আসছি। নিচে নেমে দেখি একটা ফোর্ড উডি ওয়াগন আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে।
ট্রেনে দেখে ভদ্রলোককে বিত্তবান মনে হয়েছিল বটে, কিন্তু এত দামি গাড়ি তাও আমাদের নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন দেখে একটু অবাকই হলাম বটে। আমি ও ব্যোমকেশ দুজনেই গাড়ির পেছনের সিটে বসেছি। যখন অর্ধেক রাস্তা অতিক্রম করেছি সে বলে উঠল, আমরা এখন ঠিক কোথায় আছি বলো তো অজিত? রাস্তায়, যে রাস্তা মেঘনাথ সাহেগালের হোটেলের উদ্দেশ্যে যায়। কি বোকা বোকা কথা! ভালো করে মনে করো, আমরা আমাদের হোটেল থেকে উত্তর দিকে যাচ্ছি অজিত ভবনের উদ্দেশ্যে, যেখানে মেঘনাথ সেহগাল এসে উঠেছে। এই রাস্তায় কিছু ঘটেছিল, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। হরিনাথের অ্যাক্সিডেন্ট এই রাস্তাতেই হয়েছিল। একদম ঠিক। এবার ওই যে সামনে মোড় আসছে, ওই কোনটায় লক্ষ্য করো। দেখলাম একটা গাড়ি তোমরানো মোচড়ানো অবস্থায় পড়ে আছে, তবে জং ধরা নয়। খুব সম্ভবত কয়েকদিনের মধ্যেই কোনো বড় অ্যাক্সিডেন্টে এমনটা হয়েছে। পুলিশ এখনও স্পট থেকে গাড়িটা সরায়নি। বললাম, হ্যাঁ, একটা ভেঙে চুরে যাওয়া গাড়ি। কিন্তু শুধুই একটা ভেঙে চুড়ে যাওয়া গাড়ি নয়, ওই গাড়িটারও অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটায় দুজন লোক ছিল, দুজনেই অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এটা ঠিক সেই রাতেই ঘটে যে রাতে হরিনাথেরও এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। বলো কি? ব্যোমকেশ আমার কথাটার কোনো উত্তর করল না। যখন মেঘনাথ সাহেগালের হোটেলে এলাম, এক মুহূর্তের জন্য তাক লেগে গেল। এটাকে হোটেল কম রাজপ্রাসাদ বললে বেশি ভালো হয়। পুরনো ঐতিহাসিক ধাঁচের নির্মাণ, বিশাল জায়গা নিয়ে প্রাসাদটা দাঁড়িয়ে আছে। মাঝখানে উঁচু চূড়া, দেওয়ালে ইটের গাঁথুনি দেখলে মনে হবে যেন কোনো দুর্গ। এক বিশাল ফটক পেরিয়ে আমাদের গাড়ি দুপাশে রকমারি ফোয়ারা, বাগান, সুইমিং পুল ইত্যাদি ফেলে এগিয়ে চলল অজিত ভবনের প্রবেশদ্বারের দিকে। মুখ্য দরজার সামনে গাড়ি থামতেই একটা লোক আমাদের গাড়ির জানলার পাশে এসে বলল, নমস্কার, ব্যোমকেশ বাবু ও অজিত বাবু তো? আগে আসুন আসুন, আমার সাথে ভেতরে আসুন। বলে সে গাড়ির বাঁ দিকের দরজাটা খুলে দিল। প্রথমে সেই ব্যক্তি, তারপর ব্যোমকেশ ও তাদেরকে অনুসরণ করে আমি চলতে লাগলাম। ভবনের ভিতরে ঢুকে দেখলাম চারিদিকে নানা রকম কাঠের শৌখিন কারুকার্য করা জিনিসপত্র। জানলা ও দরজার পাশে মসৃণ মখমলের বেগুনি রঙের পর্দা ঝুলছে। ঘরের বিভিন্ন জায়গায় আলোর উৎস হিসেবে ঝাড়বাতি ঝুলছে। বাইরে থেকে আসা সামান্য আলো ও ঝাড়বাতির আলোতে ভবনের দেওয়াল ও কাঠের কাজগুলি চকচক করছে, যা পুরো পরিবেশটাকে এক রাজকীয় সোনালী আবেশে মুড়ে রেখেছে। আগাগোড়া দামি কার্পেটে মোড়া কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে লাগলাম। ওপরে উঠে আমাদের পথপ্রদর্শক ব্যক্তিটি একটি ঘরের সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিল। দরজা খুলে বেরোলেন সেই সোনায় মোড়া ভদ্রলোক মেঘনাথ সেহগাল। এখনও তার হাতে সেই সোনার আংটিগুলো এবং চোখের সেই সোনার ফ্রেমওয়ালা চশমা ও গলায় সোনার হার বর্তমান। তিনি বললেন, नमस्कार बक्सी बाबू, नमस्कार अजित बाबू, आइए अंदर आइए। বুঝলাম ব্যোমকেশের দয়ায় এই ভদ্রলোক আগেই আমার পরিচয় পেয়ে গেছেন, আর সপরিবারে আসার বিষয় নিয়েও বিশেষ কোনো প্রশ্ন করলেন না। কারণ আমরা হয়তো দুজনই আসছি এমনটা ব্যোমকেশ ফোনেই ওনাকে আগে থেকে বলে রেখেছিল। ভারী বার্নিশ করা কাঠের দরজা খুলে বসবার ঘর, দরজায় সিল্কের ঝালর। বসবার ঘরটি বেশ শৌখিন আর নানান দামি আসবাব দিয়ে সাজানো। গদিতে মোড়া সোফা সেটের পাশে একটা ছোট্ট কাশ্মীরি কাঠের টেবিলে গড়গড়া ও তার নল আটকানো। সামনের নিচু টেবিলের ওপর গড়গড়া তামাক সাজানো। আমরা দুটো সোফা অধিকার করে বসলাম। ভদ্রলোক আমাদের মুখোমুখি বসলেন। क्या हाल चाल बताइए बक्सी बाबू, सुना कि आप आते ही केस सॉल्व करने लग गए। আর কি বলি বলুন মিস্টার সেহগাল, ক্রিমিনালসরা ক্রাইম করা বন্ধ করলে তবেই না আমি একটু ছুটি পাই, কিন্তু এখানে ছুটিতে এসেও সেই একই কাজ করে যেতে হচ্ছে। আমার বোধ হয় আর এসবের হাত থেকে নিস্তার নেই। সে বিষয়ে চিন্তা করবেন না মিস্টার সেহগাল। আমার বন্ধুর বই এখন ইংরেজিতেও ছেপে বার হয়, আপনি ওটা ট্রাই করতে পারেন। अरे क्या बात। না মানে তেমন বেশি কিছু নয়, ওই এক দুটো মতো ইংরেজি সংকলন বেরিয়েছে আর কি। আপনি তো শুনছিলাম কী সব প্রপার্টি কেনা বেচার কাজে এসেছিলেন, তা সেসব কেমন চলছে? দেখলাম ব্যোমকেশ কেমন একটা ভাবে আমার দিকে আর চোখে তাকালো। ভাবলাম এভাবে প্রশ্নটা করে ফেলে কি ভুল হয়ে গেল। अरे वो जा হয় আর কি,
इंटरेस्टेड बायर বা সেলার না হলে ठीक-ठाक दाम पाना बहुत मुश्किल है और इन चीज़ों में वक्त लगता है। पहले मार्केट वैल्यू स्टडी, देन पार्टी के राजी कराओ, फिर नेगोशिएशन वगैरह वगैरह, और उसके बाद पेपर्स का भी मामला रहता है। तो वो कुछ बातचीत हुआ है, अभी टाइम लगेगा मेरा काम होने में। বুঝলাম, বেশ হেক্টিক কাজ। अरे आप लोगों का काम के सामने क्या, बड़े बड़े क्रिमिनल को पकड़ना, एक डिटेक्टिव होना, सॉरी आई मीन सत्तान्वेषी होना कम हेक्टिक थोड़ी है बक्सी बाबू। हाँ তা তো বটেই, তা তো বটেই। এর মধ্যে কলিং বেল বেজে উঠল। মিস্টার সাহেগাল উঠে গিয়ে দরজা খুলে লাঞ্চ রিসিভ করলেন। যে খাবার নিয়ে এসেছিল সেই পাশের একটা বড় টেবিলে সেগুলো সার্ভ করে দিল। चलिए लंच कर लेते हैं। এরপর খেতে খেতে ও খাবার পরে ব্যোমকেশের পুরনো কিছু কেস, আমার লেখা কিছু বইপত্র আর মিস্টার সাহেগালের ব্যবসার ব্যাপারে নানা কথোপকথন চলতে থাকলো, যেগুলো এখানে লেখাটা অপ্রাসঙ্গিক। তবে বিকেলবেলার দিকে ফেরার সময় উনি যা বললেন সেটা আমার কানে মোটেই ভালো শোনালো না। আমরা বেরিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে উনি পেছন থেকে ডেকে বলে উঠলেন, आप लोग बहुत अच्छा आदमी है, फैमिली के साथ घूमने आए हैं, घूम फिर कर लौट जाइए, क्यों इन सब बेकार के चक्र में पड़ना। कोथाकार जल कोथाई कोराय बोला तो जाए ना, एक वेल विशर समझकर मान लीजिए। আসলে ব্যাপারটা কি বলুন তো মিস্টার মেঘনাদ, এই সত্য অন্বেষণের খেলাটা না কতকটা পাশার মতো। শেষ চাল অবধি বোঝার উপায় নেই কে জিতবে। সেখানে খেলতে নেমে শেষ অবধি না খেলে চলে যাবার মতো মানুষ যে আমি নই, সেটা তো নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝে গেছেন, তাই না? अच्छा है, सावधान रहिए, फिर कब क्या हो जाए। আপনিও নমস্কার। বলে সে বেরিয়ে গেল। আমিও তাকে অনুসরণ করে বেরিয়ে এলাম। গাড়ি বাইরে অপেক্ষা করছিল আমাদের সোজা হোটেলে পৌঁছে দেবে বলে। গাড়ির দরজা খুলে ব্যাক সিটে উঠে বসলাম। ব্যোমকেশের ঠোঁটের কোণে হাসিটা এখনও লেগেই আছে। শেষে কৌতূহল সামলাতে না পেরে বলেই বসলাম, আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি কি কিছু আঁচ করতে পারলে? এই ভদ্রলোক দিব্যি ডেকে খাইয়ে দাইয়ে গল্প করে হঠাৎ সাবধান বানিয়ে দিতে গেলই বা কেন বলো তো? আর ওই কাল রাতে ফোনটা কার এসেছিল, যার পরে তুমি তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে বসে রইলে? আজ যেটা করতে পারছি সেটা হলো, না, আরেকটু ভালোভাবে পর্যবেক্ষণ না করলে কিচ্ছু বলা সম্ভব নয়। আর কেউ সাধ করে বাড়িতে ডেকে খাইয়ে দাইয়ে যদি অগ্রগামী বিপদের ব্যাপারে সাবধান করে, তাতে খারাপ লাগার মতো তো কিছু নেই, তাই না? তুমি যাই বলো, ওই শেষের কথাগুলো বলাকালীন ওর আবভাব আমার কিন্তু মোটেই ভালো লাগেনি। সেসব না হয় বাদ দিলাম, কিন্তু কালকের ফোনটা? প্রত্যুত্তরে ব্যোমকেশের কাছ থেকে মৃদু হাসি ছাড়া কিছুই পাওয়া গেল না। সে আমার হাতে একটা সিগারেট দিয়ে নিজে একটা ধরিয়ে আয়েশ করে সুখ টান দিতে লাগলো। হোটেলে পৌঁছে ঘরে গিয়ে বোঝা গেল খোকার একদমই মন লাগছে না। ঘুরতে এসে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে না পারায় সে একটু বিষণ্ণ হয়েছে। তবে যে ঘটনা সে আগের দিন চোখের সামনে ঘটতে দেখেছে, তারপরে যে খুব একটা জেদও করছে বাইরে যাওয়ার, এমনটা নয়। হোটেলের চৌহদ্দির মধ্যে আস্তাবলের ঘোড়া আর বাগানের ফুল প্রজাপতি ইত্যাদি নিয়েই সে মেতে আছে কোনো রকমে। ব্যোমকেশ বাজারের সামনে গাড়ি দাঁড় করিয়ে দুটো ভালো ছাপা শাড়ি আর দুটো টাট্টু ঘোড়া নিয়ে নিয়েছিল। একটা ছাপা শাড়ি বের করে বৌঠানকে, একটা টাট্টু ঘোড়া বের করে খোকার হাতে দিতেই মোক্ষম কাজ হলো। সত্যিই তো, ঘুরতে এসে সারাদিন কাজের মাঝে একটু সময় দিতে পারছে না তাদের। না হয় সেই ঘাটতিটা এইভাবেই পূরণ হোক। আর এক গাছি শাড়ি আর টাট্টু ঘোড়া আমাকে বলল যত্নে আমার কাছে রেখে দিতে। জানি না ওটা আবার কবে কি কাজে লাগবে। এসে সবে আমরা হাত মুখ ধুয়ে একটু গল্পগুজব করছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বলছি। আপনি শিওর? বেশ বেশ, আমি এখনই আসছি। ইন্সপেক্টর যাদবের ফোন, ডক্টর রুদ্রপ্রসাদকে পাওয়া গেছে। আমাদের এখনই পুলিশ স্টেশন যেতে হবে, চলো। তাড়াতাড়ি ফিরে আসবে এই প্রতিশ্রুতি দিয়ে সে তড়িঘড়ি বেরিয়ে গেল। ঠাকুরপো, একটু চোখে চোখে রেখো, নিজেরও খেয়াল রেখো। আমার বড় চিন্তা তোমাদের নিয়ে। চিন্তা করো না বৌঠান, আমাদের কিচ্ছু হবে না।
বাইরে এসে দেখলাম গেটের মুখে সেই পান্নালাল সোধি ভদ্রলোকটির সাথে ব্যোমকেশ কি কথা বলছে। উনি তারপর ব্যোমকেশের কাঁধে একটা হাত রেখে ভেতরের দিকে অগ্রসর হলেন, আর ও বেরিয়ে গেল। তাকে দেখে একবার ঘাড় নাড়িয়ে ব্যোমকেশের পিছু নিলাম। মিনিট 20 মধ্যে স্টেশনে পৌঁছে গেলাম। একজন হাবিলদার আমাদের সঙ্গে করে নিয়ে ভিতরে গেল। একটা কক্ষে ডক্টর রুদ্রপ্রসাদকে একটা চেয়ারের ওপর বসিয়ে সওয়াল জবাব করছেন ইন্সপেক্টর যাদব। আমরাও গিয়ে ঢুকলাম সেখানে। ব্যোমকেশ বলল, কিছু জানা গেল? ফালতু বকবাস কর রহে হ্যাঁ। ও নাকি কোনো লোকাল হোটেলে ঢুকেছিল তবিয়ত ঠিক না থাকার জন্য। সেখানে ওর কোনো ইম্পর্টেন্ট পেশেন্টের फोन आशाए देखने के लिए शहर के बाहर जा रहा था। हम झूठ नहीं बोल रहे हैं, यही सच है। घर के आराम में बहुत अच्छा समय बीत रहा था, बेकार में सुबह हमने जाके डिस्टर्ब कर दिया है ना? ये क्या बकवास है हा? একদম চুপ। পোস্টমর্টেমের রিপোর্ট জাল করে পার পেয়ে যাবেন ভেবেছিলেন? আপনি ঠিক বলছেন না, आपको भुगतना होगा। বাহ, এই তো বাংলাও বোঝেন দেখছি। থানায় বসে হুমকি দেওয়ার সাহস দেখাচ্ছেন মানে আপনার পেছনে অনেক বড় বড় লোকের হাত আছে। বলুন তো দেখি, নামগুলো বলে ফেলুন চটপট। কত টাকা দিয়েছিল? কে করতে বলেছিল? কি করার কথা বল रहे हैं आप? ও মনে পড়ছে না? আমি বলছি। প্রথমেই মৃত্যুটা অ্যাক্সিডেন্টে হয়েছে শুনে আমার সন্দেহ হয়, কারণ হরিনাথ পাগল ছিল না। ভোর রাতে তার শুনশান রাস্তায় ঘুরে বেড়ানোর কোনো কারণ নেই। তার তিন কুলে কেউ নেই বলে পোস্টমর্টমের পর বডি পোড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি ইন্সপেক্টর যাদবকে বলে কেউ যাতে জানতে না পারে সেরকমভাবে বডি ফেরত এনে গোপনে অন্য কোনো বিশ্বস্ত ডক্টর দিয়ে পুনরায় পোস্টমর্টম করাতে বলি। তিনি জানান বডিতে 2টো কিডনি মিসিং অ্যান্ড ড্রাগ ওভারডোজের কারণে হরিনাথের মৃত্যু ঘটে। অ্যাক্সিডেন্ট হয়ে হৃদযন্ত্র ফাটা বা কাঁধের জয়েন্ট ভাঙার অনেক আগেই তার মৃত্যু ঘটেছিল। আর যে বা যারা তা ঘটিয়েছিল তাদেরকে অবধি সেই রাতে একটা ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে মারিয়ে দেওয়া হয়। তবে আপনি হয়তো এত কিছু জানতেন না। আপনাকে টাকার বিনিময়ে রিপোর্টটা ভুল দিতে বলা হয় যাতে মৃত্যুটা স্বাভাবিক লাগে। আবার এটাও সম্ভব যে আপনি রাতের অন্ধকারে অত্যধিক ড্রাগস দিয়ে অস্ত্রোপচার করে ওর কিডনিগুলো বের করেছেন, এবং পরে যখন আপনার হাতেই পোস্টমর্টমের ভার পড়ে তখন তো আর কোনো অসুবিধাই থাকে না। আর যখন আপনার বস জানলো আমি এ কেসের তদন্ত করছি, তখন আপনাকে গা ঢাকা দিতে বলল। আপনিও মিসিং হবার নাটকটা ঘরে বসে ভালোই করেছিলেন, কারণ শহর ছেড়ে চলে গেলে তো আবার আপনাদের কাজ আটকা পড়তে পারে। নেহাত সকালে বাড়ি গিয়ে হুজ্জুতি করায় আপনি আর ঝুঁকি না নিয়ে পালিয়ে যাবার পরিকল্পনা করলেন কি, তাই তো? झूठा एलिगेशन। आप ठीक করছেন না বক্সি বাবু। এই দেখুন কিরকম বোকার মতো কথা। আমি তো নিজের পরিচয়ই দিইনি। মিস্টার যাদব, এনার থেকে সব তথ্য বার করার ব্যবস্থা করুন। ইনি আপনার হরিনাথ থেকে কিডন্যাপিং ও কিডনি পাচার সমস্ত কিছুর ব্যাপারেই জানেন। হি ইজ এ ভাইটাল এভিডেন্স। আমি তো পুরো ব্যাপারটাই হতবাক। একটা অ্যাক্সিডেন্ট কেস থেকে শুরু করে কিডন্যাপিং, কিডনি পাচার অবধি জিনিসটা গড়িয়ে গেছে সেটা ধরতেও পারিনি। থানা থেকে বাইরে এসে দুজনেই সিগারেট ধরালাম। ব্যোমকেশ সেদিন রাতে আসা ফোন আর হুমকির ব্যাপারটাও পুরোটা বলল। বাড়ির পথে হাঁটতে হাঁটতে এইসব নিয়েই আমাদের আলোচনা চলছিল। তবে রাস্তার এই অংশটার আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই। 2-1টা বন্ধ দোকানঘর কিছুটা দূরত্বে রয়েছে, এই যা। রাস্তার দুপাশে পাথর ছড়ানো, আর আরও দূরে তাকালে ধুধু বালুচর লক্ষ্য করা যায়। এখানের আবহাওয়াও বেশ মনোরম। সকালে গরমটা যেমন বেশি, রাতের পরিবেশ ততটাই ঠান্ডা ও চুপচাপ। আমরা টর্চ জেলে যতটা রাস্তা দৃষ্টিগোচর হচ্ছে সেটা দেখতে দেখতেই এগিয়ে চলেছি। এমন সময় সামনে একটু দূরত্বে গাড়ির ইঞ্জিন স্টার্ট করার শব্দ হলো। আমাদের চোখের ওপর তীব্র হলুদ আলো ফেলে একটি গাড়ি এগিয়ে আসতে লাগলো। মুহূর্তের জন্য কিছু দেখতে পাচ্ছি না। এমন সময় পাশ থেকে ব্যোমকেশ অজিত বলে সজোরে ধাক্কা মেরে নিজেও আমার সাথে রাস্তার একটা ধারে পড়ল। যে স্থানে দাঁড়িয়েছিলাম গাড়িটা সেখান দিয়েই বেরিয়ে গেল। কিন্তু ওটা তো সেই জিপটা।
ঘুরে আবার এদিকেই আসছে। আমাদের মুখের সামনে এসে দাঁড়াতেই 3টে লোক নেমে এলো। কি করণীয় বুঝে উঠতে পারার আগেই তাদের একজন সজোরে ঘুষি আমার চোয়ালে মারল। মুহূর্তের জন্য মাথাটা ঘুরে খানিকটা টলে পিছিয়ে গেলাম। সম্বিত ফিরে পেয়ে দেখলাম ব্যোমকেশ তাদের একজনকে লাঠির ঘায়ে জখম করেছে, আর দুজন তাকে ধরে বাগে আনার চেষ্টা করছে। আমিও দিকবিদিক শূন্য হয়ে ঝাঁপিয়ে পড়লাম তাদের মাঝে। এক ঘুষিতে একজন ছিটকে গেল খানিক দূরে। পাশ থেকে একজন সজোরে লাথি মারল আমার তলপেটে, আর সাথে সাথেই মাথায় একটা ভারী কিছুর আঘাত। যেন সবাই একরকম করে ছুটে জিপের উদ্দেশ্যে যেতে লাগলো। আর জ্ঞানশূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগে কানে এলো ব্যোমকেশের আগ্নেয়াস্ত্র এবার নিক্ষেপের শব্দ। ঘুম ভাঙল যখন, তখন দেখলাম নিজের বিছানাতেই শুয়ে, মাথায় ব্যান্ডেজ পড়েছে। উঠে বসতে গিয়ে দেখলাম ভীষণই মাথা ধরে আছে। পাশ থেকে ব্যোমকেশের গলার স্বর ভেসে এলো, নড়াচড়া নয়, আজকের দিনটা পুরো বিশ্রাম। আমি আমি জ্ঞান হারালাম। তারপর তারপর কিভাবে কি হলো? তোমায় ঘায়েল করে ওরা পালাচ্ছিল। রিভলভারটা বের করে দুবার শুট করলাম। লাফিয়ে গাড়িতে ওঠাকালীন একজনের পিঠে আর একটা চলমান গাড়ির দরজায় লাগলো। অপরাধীরা চম্পট দিল। তারপর ওখান থেকে তোমায় কাঁধে তুলে হোটেল অবধি এলাম। তারপর তো একটা হুলুস্থুল কাণ্ড মাতল। মণিলালবাবু বলতে লাগলেন, কতবার বলেছি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, গাড়ি নিয়ে যান। একা একা রাত দুপুরে ওই শুনশান পথে হেঁটে ফেরার কি মানে? আপনারা আমাদের গেস্ট আছেন, আপনাদের ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে নিজেকে মাপ করতে পারবো না। জানি আমি আপনাকে বলেছিলাম যে কেসটা নিজে দেখতে, আর এই ধরনের কাজ ঝুঁকি সাপেক্ষ, কিন্তু এমন হতে থাকলে দরকার নেই এমন তদন্তের। এত কিছু করেও আমার হরিনাথ তো আর ফিরে আসবে না। সত্যবতী এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল এসব দেখে। মণিলালবাবুর ধমক খেয়ে ভিতরে চলে যায় সে। আরও চাকর বাকরদের ভিড় জমলে মণিলালবাবু সবাইকেই যে যার কাজে পাঠিয়ে দেন। হোটেলের আরও গেস্টরাও বেরিয়ে এসেছিল। সবাই এই ঘটনাতে ভীত। বেশ কিছু গেস্ট আজ হোটেল ছেড়েও চলে যায়। সেসব যাক, পান্নালাল সতী ভদ্রলোকটিও তখন এখানে ছিলেন। উনি নিজের পার্সোনাল ডক্টরকে ডাকলেন। তিনি এসে তোমার মাথায় সেলাই দিয়ে ব্যান্ডেজ বেঁধে প্রয়োজনীয় ওষুধ দিয়ে গেলেন। তোমার ঘর অবধি এনে সেসব খাইয়ে এখানেই শুয়ে গোটা রাতটা কাটালাম। তারপর সকাল থেকে উঠে এসব চলছে। তোমার বউঠানো কান্নাকাটি করছিল, তবে খোকার উপস্থিতিতে সে চুপ করে যায়। আমার ছেলেটিই শুধু এই ব্যাপারে কিছু জানে না। তবে তোমায় এভাবে দেখে সেও তার কৌতূহল নিবারণের জন্য হাজার প্রশ্ন করবে, তখন তাকেও বলতে হবে। আর পুলিশ খুঁজছে সেই জীব ও তার লোকজনদের। বেলার দিকে একবার যেতে হবে ডক্টর রুদ্রপ্রসাদের সাথে দেখা করতে। তবে হ্যাঁ, তোমার কিন্তু যাওয়া হবে না। বলে সে তার নিজের ও হরিনাথের ডায়েরিতে মনোযোগ দিল। এক মুহূর্তে মাথার মধ্যে সমস্ত কিছু প্রথম থেকে মনে হতে লাগলো। কিভাবে খোকা রাজস্থানে বড় বড় কেল্লা দেখতে যাওয়ার বায়না, সেখান থেকে সপরিবারে ছুটি কাটাতে এখানে এসে ওঠা, আর আসার দিন কিভাবে একটার পর একটা বিপদ লেগেই আছে। হরিনাথ খুন হওয়া, তার সাথে কিডন্যাপিং, কিডনি পাচার রহস্য, বৌঠানের উপরে হামলা, আমাদের উপরে হামলা, না জানি আরও কি কি বাকি আছে। তবে ব্যোমকেশকে যত দেখি ততই অবাক হয়ে যায়। একটা মানুষ নিজের পরিবারের আপনজনদের এত বিপদের ভার মাথায় করে নিয়ে চলার সাথে সাথে আইন রক্ষার্থে অপরাধীর শত চেষ্টার পরেও তার যোগ্য শাস্তি ও অপরাধের শিকার হওয়া ব্যক্তির প্রতি সহায়তার হাত বাড়ানো অবধি সমস্ত কিছু নিজের কাঁধে বয়ে নিয়ে চলে। সেজন্যই ওর অপরাধের জটজালের জট ছাড়িয়ে সত্য অন্বেষণ করার অদ্ভুত দক্ষতার সাথে আরও যে জিনিসটার প্রতি সম্মানে বুক ভরে ওঠে তা হলো ওর অসাধারণ ব্যক্তিত্ব। এসবই ভাবছি, দরজার টোকা মারা শব্দ হলো। ব্যোমকেশ উঠে দরজা খুলে দিতে একটা বছর 15 ছেলে দুজনের জন্য ব্রেকফাস্ট দিয়ে গেল। সেটা শেষ করে ব্যোমকেশ গেল ওর ঘরে একটা কল রিসিভ করতে। হ্যালো, আমাকে মনে আছে তো বক্সি বাবু? ভুলে থাকার সুযোগ দিচ্ছেন না তো? তা আপনি আমার কাছে টাং এড়াবেন और हम आपको याद भी ना दिलाए? वो छोड़िए, आपका दोस्त ठीक है? सुना बहुत बुरी तरह से माथे पे चोट लगा है। आहा,
अगर आप थोड़ा सा सुधर जाते, घूमे फिरे घर चले जाते, ताहले क्या ये सब होतो? बोलिए। तो मैं पहले ही बता दूं, अगर आपके परिवार में कुछ भी बुरा भला हो जाए तो वो जिम्मेदारी आपकी। ठीक আছে না? আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে তা উপড়ে নিতে বেশি সময় লাগবে না, জেনে রাখুন। আর হ্যাঁ, আমার বন্ধু ঠিক আছে। আপনার পাঠানো লোকগুলোর কি অবস্থা আপনি না হয় সেদিকেই লক্ষ্য দিন। आप सच में सोचते हैं कि ओरा चाइले अपनी बेचे फिरते पारतेन? जाक, देखिए, दो बार सावधान किए। बाबा आपकी मर्जी, क्या पता अगली बार मौका मिले या ना मिले, सोच लीजिए। ব্যোমকেশ আমাকে এসে জানালো সে এখন থানায় যাচ্ছে। অগত্যা আমাকে বিছানাতেই শুয়ে থাকতে হলো। কে জানে আবার নতুন করে কি হচ্ছে সেখানে। अरे बख्शी बाबू, इतनी जल्दी में जे? ডক্টর রুদ্র কোথায়? कल रात से खाना पीना बंद है उसका। अभी किछु ठीक ठाक बोले नाई, तबे बोलते हबेई ओके। অত সময় নেই, খুলুন, আমার কথা বলা দরকার। ए की ये क्या कर रहे हैं आप? ताला কেন লাগাচ্ছেন? স্যার, সেল তো ভিতর থেকে বন্ধ করে দিল। बख्शी बाबू की করছেন? अरे ये अब क्या कर रहे हैं? ये आपका এই যে এদিকে হরিনাথকে কে মেরেছে? কে মেরেছে হরিনাথকে? কিডনি পাচার করেন তাই তো? কিডন্যাপ করে কিডনি মানুষজন সব পাচার করে দেন। আপনার বস আমার পরিবারের ওপর বারংবার হাত উঠিয়েছে, ফোন করে হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে মারার জন্য লোক পাঠাচ্ছে। আমার হাতে বেশি সময় নেই, বিশ্বাস করুন। যা জানেন বলুন বলুন বলুন। কামান কামান, কুইক বলুন। এ তো বন্দুক বার করছে স্যার। अरे आप चुप रहिए ना बख्शी बाबू, छोड़ दीजिए। ये क्या कर रहे हैं आप? রিভলভারের এই যে অংশটা দেখছেন, এটাকে বলে সিলিন্ডার, আর এই ছোট ছোট গর্তগুলো এগুলোকে বলে বুলেট চেম্বার। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটাই ভরা আছে। আর এই দেখুন, এই যে মাথার দিকের অংশটা, শুট করার আগে এটাই চাপ দেওয়া ভীষণভাবে জরুরি। আর এটা হচ্ছে হ্যামার। এটা করার পর এইভাবে লক্ষ্য স্থির করতে হয়। এটাকে যে ট্রিগার বলে আপনি নিশ্চয়ই জানবেন। এটাই আস্তে করে আঙুলটা রেখে তারপর প্রেস। ये सही नहीं कर रहे हैं बक्सी बाबू, ये सही नहीं है। পুলিশ স্টেশন में ধমকি দিচ্ছেন, এটা কিন্তু উচিত নয়। থাক, আপনার কাছ থেকে নৈতিকতার জ্ঞান আর নাইবা নিলাম। এমনিতেই আপনি জাল পোস্টমর্টেম রিপোর্ট বানিয়ে এরকম একটা মার্ডারকে সাপোর্ট করেছেন, তার প্রমাণ বর্তমান। আপনার জেল হেফাজত অবধারিত। আমি 1 থেকে 3 গুনবো, আপনার হাতে সেটুকুই সময় আছে এ ব্যাপারে যা জানেন সবটা খুলে বলার জন্য। আর যদি না করেন, তাহলে দুঃখের সংবাদ নিয়ে আমাদের আপনার স্ত্রীর কাছে যেতে হবে যে আপনি স্টেশন থেকে পালানোর চেষ্টা করেছিলেন দোষী সাব্যস্ত হওয়ার পর। আমি আপনাকে আটকাতে যাই, আপনি বন্দুক ছিনিয়ে নিয়ে আমার হাতে গুলি করেন, যেটা অবশ্য আমিই চালাবো। তারপর আত্মরক্ষার্থে আমায় আপনাকে শুট করতে হয়। ব্যোমকেশ বাবু नहीं, नहीं ব্যোমকেশ বাবু। 1, 2, 3। বেশ ভালোই হয়েছে। মাথা ধরাটাও অনেকটা কেটে গেছে। সোজা হয়ে উঠে বসতে পারছি এখন। বৌঠান ও খোকা দুজনেই ভীষণ চুপচাপ হয়ে গেছে। সকালে এসেও সেভাবে বিশেষ কোনো কথা বলল না। ব্যোমকেশের এখনও দেখা নেই। সে সেই কোন সকালে বেরিয়েছে। হ্যাঁ, এর মধ্যে মণিলালবাবু ও পান্নালবাবুও দেখা করে গেছেন। ভদ্রলোকের গতরাতের সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানালাম। সে তার উত্তরে বলল, ইটস ওকে, আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন অজিতবাবু। বিপদ আসবে, এটাই তো স্বাভাবিক। তবে আপনারা ভিন রাজ্য থেকে এসে এ রাজ্যের মানুষদের বিপদ থেকে উদ্ধারের যখন এত প্রচেষ্টা করছেন, তখন আমি তো সামান্য এটুকু করতেই পারি। अरे मिस्टर बक्सी जे, कैसा चल रहा है आपका काम? চলছে। কোনো বিশেষ দরকার না থাকলে আমি এখন অনুমতি চাইব। নমস্কার। हम सुने साहब अजीत बाबू के साथ बहुत बहुत बुरा हुआ। मैं तो आपको बोला ही था
अगर मेरी माने तो आप लोग और मुसीबत डेके आनबेन ना निजेদের এসবের পিছনে নিশ্চয়ই কোনো বড় গ্যাং আছে। সব খবরই রাখেন দেখছি, তবে এখন আর পিছু হটবার জায়গা নেই। আপনাদের বাংলায় তো প্রবাদ আছে, জল নেমে मगर माछ के साथ विवाद नहीं करते। ये ना आपका शहर ना आपका लोग, दिस इज अ होल रैकेट, दे यूज आर्म्स, प्रोबेबली इंटरनेशनल कनेक्शंस हो इन्वॉल्व्ड। आपको तो वो वार्न किया इतनी बार, मामला अब कभी भी हाथ से बाहर जा सकता है, अभी भी वक्त है। কি জানেন তো মিস্টার মেঘনাথ, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মাগার মাছের মতোই হোক বা ইন্টারন্যাশনাল মাফিয়া, আসলে তো মানুষই। গুলি লাগলে রক্তপাত তো হয়, তারা সংঘর্ষের মাধ্যম হিসেবে হিংস্রতা যখন বেছে নিয়েছে এবং আমার পরিবারকে আঘাত করেছে, তখন এই সত্যান্বেষী যে কত দূর যেতে পারে সেটা তাদেরও জেনে রাখা উচিত। চলি। 1 मिनट रुकिए, कुछ बताना है। বৌঠান ও খোকার খাওয়া হয়ে গেছে, আমি ব্যোমকেশের জন্য অপেক্ষা করছি। প্রায় দুপুর 2টো নাগাদ সে এসে হাজির হল। তার চোখ মুখের আবভাব মোটেই ঠিক লাগলো না। তাও জিজ্ঞেস করলাম, কি হলো ওদিকে? তোমাকে যে শাড়ি আর ঘোড়াটা রাখতে দিয়েছিলাম, কোথায় ওগুলো? ওই তো ওই কোণে ব্যাগটার মধ্যে আছে। তুমি 2টো লাঞ্চ এখানেই আনিয়ে নাও, আমি আসছি। বলে সেগুলো নিয়ে আবার হনহন করে বেরিয়ে গেল। দ্বিপ্রহরে ভোজনের সময় তার মুখ থেকে বিশেষ কোনো কথা বেরোলো না। শুধু তার চোখ দেখে বোঝা গেল রাশি রাশি চিন্তাভাবনার জমাট কালো মেঘ ঘনায়মান হয়ে আসছে। দুপুরে আমার ঘরে সিগারেট খেতে খেতে পায়চারি করছিল। এমন সময় মণিলাল বাবু হন্তদন্ত হয়ে ছুটে এলেন। আসতে পারি? আসুন আসুন, কি ব্যাপার, হাঁপাচ্ছেন যে বড়? তা হাঁপাবো না মশাই, রিসেপশন থেকে যেভাবে এলাম, ওই ইন্সপেক্টর যাদব ফোন করে বলছেন যে আমাকে এক্ষুনি আসতে হবে। তা কি জন্য ডাকছে আপনি জানেন কিছু? আমি ওদের বলেছি যে এই কেসের সাথে পরবর্তীকালে আপনার আর কোনো সম্বন্ধ না রাখতে, কারণ আমার মনে হয় না এখনের পর থেকে এই তদন্তে আপনার আর কোনো বিশেষ ভূমিকা রয়েছে বলে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথায় বলে যে অতিথি ভগবানের রূপ, আপনি তো আমাকে সত্যি ভগবানের ন্যায় বাঁচালেন মশাই। আপনি এর উপযুক্ত পারিশ্রমিক অবশ্যই পাবেন। ওটা ফিরে এসে। বেশ বেশ, আমি তবে চলি। ভদ্রলোক চলে যেতে আমি ব্যোমকেশের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালাম। কি হলো, তোমার মনে হয় না মণিলাল বাবু নির্দোষ? তুমি কি ওনাকে সন্দেহ করছো? না, ঠিক সন্দেহ নয়, তবে না, কিছু না। আমার কথা শুনে ব্যোমকেশ মৃদু হাসল মাত্র, কোনো উত্তর করল না। খানিকক্ষণ পর সে তার ঘরে চলে যেতে আমিও শুয়ে একটু বিশ্রাম করে নিলাম। সন্ধ্যের দিকে মণিলাল বাবু এসে জানালেন আরেক কাণ্ড বেঁধেছে। সত্যবতী ও রামলালকে হোটেলের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিটা ঘর, বারান্দা, বাগান, আশেপাশের চত্বর সব খুঁজে দেখা হয়েছে, কিন্তু না। সত্যবতীর ছোট ভাই রামলাল হোটেলের একজন কর্মচারীর সাথে স্কুলে যায় আর আসে, এছাড়া সে বাইরে বেরোয় না, এবং সত্যবতীও সচরাচর বাইরে বের হয় না। একান্তই কোনো লোক না পাওয়া গেলে বা ভীষণ দরকার হলে হোটেলের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে সে গিয়ে থাকে মাঝে মধ্যে। আজকে সেরকম কোনো বিশেষ প্রয়োজন ছিল না। আর সবথেকে বড় কথা, হোটেলের এত কর্মচারী থাকতেও কেউ নাকি লক্ষ্যই করেনি যে সত্যবতী আর তার ভাই কখন বেরিয়ে গিয়েছে। তাদের অবস্থাও হরিনাথের মতো হতে পারে ভেবে আমার গা শিউরে উঠল। এতগুলো লোকের মাঝখান থেকে জলজান্ত 2টো মানুষ কিভাবে উধাও হয়ে যেতে পারে? কেউ তো দেখে থাকবে। আমিও সেই আশাতেই প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ দেখেনি ওদের। বিশ্বাস করুন ব্যোমকেশবাবু। ওদের এছাড়া কি আর কোনো যাওয়ার জায়গা ছিল? না না, আপনাকে তো বলেইছি যে ওদের 3 কুলে আর কেউ নেই। শেষ কখন দেখা গিয়েছিল? রাকেশ বলে একটি ছেলে শেষ ওকে দেখেছিল একজন গেস্টকে কিছু খাবার দিয়ে আসতে। ওই ধরুন তাও 4টে নাগাদ। একবার কথা বলতে হবে, চলুন। রাকেশ নামক ছেলেটির সাথে কথা বলে তেমন বিশেষ কিছু জানা গেল না। মণিলালবাবু যতটুকু বলেছিল সেও একই কথা বলল।
এর মানে তারপর কখন সত্যবতী ও তার ভাই এত লোকের মাঝখান থেকে উধাও হয়ে গেল সেটা আদতে কেউই জানে না। ঘটনাটা পুলিশকে জানানো হয়েছিল, এর মধ্যেই তাদের জিপ এসে হাজির হলো। আজকে ইন্সপেক্টর যাদবকে দেখা গেল না, অন্য একজন পুলিশ অফিসার সাথে কিছু হাবিলদার। তারা গিয়ে সত্যবতীর ঘরখানা তল্লাশি করে দেখল পড়াশোনার কিছু বইপত্র, জামাকাপড়, চিরুনি, কাঁচের কগাছা চুড়ি, পুঁথির হার, কানের দুল ইত্যাদি ছাড়া তেমন কিছু উল্লেখযোগ্য নেই। তারা জানালো মণিলাল বাবুকে তাদের সাথে যেতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত সত্যবতী ও তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে ততক্ষণ অবধি ওনাকে ছাড়াও সম্ভব নয়। তিনি ব্যোমকেশকে উদ্দেশ্য করে করুণ সুরে বললেন, সত্যি বলছি ব্যোমকেশ বাবু, আমি কিছুই জানি না যে ওরা কোথায় গেল, কিভাবে গেল। এক বিপত্তি থেকে নিস্তার পাই তো আর একটা জোটে। দেখুন মণিলাল বাবু, আপনি যদি নির্দোষ হন তবে আপনার বিচলিত হওয়ার তো কোনো কারণ নেই। আপনার হোটেলে আপনার দায়িত্বে থাকা আপনার কর্মচারীরা যদি এভাবে উধাও হতে থাকে সেক্ষেত্রে পুলিশেরও তো হাত পা বাঁধা। শুধু আর কিছু সময়ের বিলম্ব মাত্র, তারপরেই সমস্ত সত্যি আস্তে আস্তে সকলের সামনে প্রকাশিত হবে। আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? তা ঠিক বলে অনিচ্ছা সত্ত্বেও পুলিশের সাথে চলে গেলেন মণিলাল বাবু। ব্যোমকেশ আমাকে জানালো, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমার কিছু কাজ আছে, আমি মিটিয়ে আসছি। সত্যবতী আর রামলালের ব্যাপারটা কি হবে? ওটাই দেখতে যাচ্ছি, দেখি কোনো কেনারা করতে পারি কিনা। আমি যাব তোমার সাথে? না, আজ রাতে যতটা পারবে তুমি ঘুমিয়ে নাও, কারণ কালকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে। বলে সে বেরিয়ে গেল। ব্যোমকেশ আর তার এই অজানা কাজ যতক্ষণ না একটা তদন্ত পুরোপুরিভাবে শেষ হচ্ছে ততক্ষণ অবধি ওর কাছ থেকে সবটা জানার আশা করাটাই বৃথা। তবে ও যখন বলেছে তখন কালকের দিনটা নিশ্চয়ই বিশেষ হতে চলেছে। শুধু সত্যবতী আর রামলাল কোথায়, কী অবস্থায় আছে, তাদের খুঁজে পাবো কিনা ইত্যাদি ভেবে মাথাটা দপদপ করতে লাগলো। উপরে গিয়ে দেখলাম খোকা ঘুমিয়ে পড়েছে। বৌঠান আমাকে ডেকে বলল, ছেলে মেয়ে দুটো কোথায় গেল বলো তো? জানলে তো হয়েই যেত বৌঠান, জানলে তো হয়েই যেত। তবে ব্যোমকেশ তো চেষ্টা করছে, আশা করি কোনো না কোনো কেনারা ঠিকই হয়ে যাবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ঘরে এসে বিশ্রাম করছি এমন সময় সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটা ভারী বিষণ্ণ হয়ে উঠল। মনেরই বা আর দোষ কি? একটার পর একটা ঘটনা যেভাবে শেষ হয়ে চলেছে। রাতে যথাসময় ফিরে এলো ব্যোমকেশ। খাবারটা একসাথেই সারা হলো। মাথার মধ্যে হাজার জিনিস চললেও এখন যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোবে না তা আমি ভালো রকম জানি। তাই বৃথা বাক্যব্যয় না করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লেন। পরদিন সকালবেলা একটু বেলা করেই ঘুম ভাঙল। উঠে জানতে পারি ব্যোমকেশ আজকেও কোনো বিশেষ কাজে সকাল সকালই বেরিয়ে গেছে। যদিও দুপুরবেলায় খাবার সময় সে ফিরে এলো, কারো সাথে কোনো কথা বলল না। বিকেলের দিকে লক্ষ্য করলাম তার মুখ ভীষণ শুকনো আর ফ্যাকাশে দেখাচ্ছে। প্রশ্ন করলাম, কি ব্যাপার ব্যোমকেশ, কি হয়েছে? এক রাতের মধ্যে সবকিছু লোপাট, হিসাবটা তো ঠিক মিলল না। কি লোপাট? কোন হিসেবের কথা বলছো? এই দেখো। বলেই সে দুগাঁঠ মতো সাইজের প্লাস্টিকের একটা পাউচ সামলে রাখল। তার মধ্যে কয়েকটা সাদা ছোট ছোট বড়ি। বললাম, এগুলো কি? ডেক্সট্রো অ্যাম্ফিটামাইন। মনোযোগের ঘাটতি, কর্মক্ষমতা হ্রাস, অনিয়মিত ঘুম প্রভৃতির চিকিৎসার জন্য ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু তার মাত্রা হয় অতি সামান্য। এগুলোর মাত্রা অনেক বেশি। এগুলো নিতান্তই মাদক আসক্ত ব্যক্তিরা স্নায়ু উত্তেজক হিসেবে ব্যবহার করে থাকে। এই সেই ড্রাগস? এটাই সেই ড্রাগস যা লোকাল পুলিশ, রাজ্য সরকার সকলের চোখ এড়িয়ে বাইরে বাইরে পাচার করা হয়। এটা তুমি কোথা থেকে পেলে? আর কেই বা এসব পাচার করছে? কি লোপাট হয়ে গেল কিছুই তো বললে না। শোনো তবে, ইনি হলেন। এমন সময় তার ঘরের ফোনটা বেজে উঠল। দ্রুত পদে গিয়ে ফোনটা কানে ধরল সে। নমস্কার বক্সি বাবু, পেহচানা? প্রমাণ লোপাট করে পার পাবেন না। আপনার এই ঘৃণ্য কাজের শাস্তি আমি আপনাকে দেব। সে না হয় পরে করবেন,
अभी आपका लड़का आंगन में एकदम अकेला क्यों खेल रहा है वो बताइए। গৌরী, খোকা কোথায়? কেন? রাকেশ নামে ছেলেটির সাথে বাগানে খেলছে। রিসিভারটা পাশে রেখে জানলার সামনে দৌড়ে গেল সে। তার পিছু পিছু আমিও পৌঁছে যা দেখলাম তাতে মুহূর্তে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। রাকেশ নামে ছেলেটি নেই। খোকা বাগান থেকে এগিয়ে গেটের কাছে একজন ফেরিওয়ালার মাটিতে নামিয়ে রাখা ছোলার মধ্যে নানা রকম খেলনা, লজেন্স ও ক্যাডবেরি দেখছে ঝুঁকে পড়ে, এবং সেই ফেরিওয়ালা তার তলপেটের কাছে চাদরের আড়ালে একটা বন্দুক ধরে আছে, যার নিশানা তাক করা রয়েছে খোকারি মাথার দিকে। সে অবশ্য নামিয়ে রাখা রকমারি জিনিস দেখতেই ব্যস্ত। গেটের কাছে দারোয়ান বা আশেপাশে কোনো লোক নেই, শুধু গেটের সামনে দাঁড়িয়ে আছে সেই বিভীষিকাময় কালো জীব, যাতে করে এসে কটা লোক বৌঠানকে সেদিন তুলে নিয়ে খানিক দূরে গিয়ে ফেলে দিয়েছিল এবং আমাকে সেদিন রাতে ফেরার পথে ধাক্কা মারার চেষ্টা করেছিল। আর যে তিনটে লোক জিপের অপর মুখে কালো কাপড় বেঁধে বসে আছে তাদের সাথেই আমাদের হাতাহাতিও হয়েছিল, ও সেখানেই আমার মাথায় চোট লাগে। ব্যোমকেশ একজনকে ঘায়েল করে। বৌঠান ভয়ার্ত দৃষ্টি নিয়ে একবার ব্যোমকেশের দিকে, একবার ঘনায়মান বিপদের দিকে সম্পূর্ণ অজ্ঞাত খোকার দিকে তাকাতে লাগলো। ব্যোমকেশ গিয়ে আবার রিসিভারটা কানে তুলল। Your time starts now. দেখলাম সেই ফেরিওয়ালা খোকাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে জিপে উঠে গেল, আর সঙ্গে সঙ্গে জিপ ছেড়ে দিল। খোকা! চলো জি। গৌরী, তুমি ইন্সপেক্টর যাদবকে ফোন করে পুরো ব্যাপারটা বলো। ঝড়ের গতিতে হোটেলের বাইরে এসে সে বলল, কালোটা তোমার আর সাদাটা আমার। এই বলে সে দরজার বাম পাশে বাঁধা ঘোড়াগুলোকে খুঁটি থেকে খুলে এক লাপে তার পিঠে চড়ে বসল, সাথে আমিও। লাগামে টান দিতেই ছুট দিল ঘোড়া। ব্যোমকেশ আগে আর আমি তার পিছু পিছু তাকে অনুসরণ করে চলেছি। মনে মনে ভাবলাম সেবার ঘোড়া চালানো শেখাটা আজ মস্ত কাজে এসে গেল। খানিকটা এগিয়েই বাজার, সেখানে চারপাশে লোকজনের মধ্যে একটা শোরগোল বাঁধল। দ্রুতগতির জিপ ও উদ্ভ্রান্ত ঘোড়া দেখে রাস্তা থেকে লোকজন ভয়ে সরে যেতে লাগলো। তবে ব্যোমকেশ বা আমি কেউই সেসব দিকে নজর না দিয়ে মরণপণ ছুটিয়ে চললাম ঘোড়া। ব্যোমকেশ চিৎকার করে বলল, লাগামে হ্যাঁচকা দাও অজিত, নইলে যে দেরি হয়ে যাবে। ঘোড়ার খুরের আওয়াজে ব্যোমকেশের বলা কথাটা অস্পষ্টভাবে আমার কানে এলো। তাতেও বেশ বোঝা গেল তার শেষের কথাগুলো ভেঙে গেল। তার ছোট্ট খোকা এখন কতই না কষ্টে আছে, কতই না কাঁদছে তাদেরকে দেখতেছে, আর না জানি সেই নরাধমগুলো কি করছে তার সাথে। সেসব ভেবে একজন সাধারণ মানুষের পক্ষে এই পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখা অসম্ভব। হয়তো শুধু সত্যান্বেষী ব্যোমকেশ নয়, একজন বাবা তার সন্তানকে আততায়ীদের হাত থেকে বাঁচাবে বলেই প্রবল গতিতে চলতে থাকা সেই জীবকে অনুসরণ করে প্রাণপণে ঘোড়া ছুটিয়ে চলেছে। এমনি সন্ধে নামছে, তার উপর চারিদিকে প্রচণ্ড ধুলোয় ঠিকভাবে কিছু দেখার উপায় নেই। জীব বড় রাস্তা ছেড়ে বালিতে নেমেছে, সাথে ব্যোমকেশ আর আমিও। শুধু মাথার উপর আকাশ ও চারপাশের ধুধু বালুভূমি এই মর্মান্তিক দৃশ্যের প্রত্যক্ষদর্শী। ব্যোমকেশ জিপের চাকা লক্ষ্য করে গুলি চালালো, সাথে সাথেই সেটা বার্স্ট করল। জিপটি তার গতি হারিয়ে সামনের একটা কেল্লার ভগ্নস্তূপে ধাক্কা মারল। আমরাও কয়েক মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে গিয়ে ঘোড়া থেকে নেমে এগোতে গেলাম, আর সাথে সাথেই জিপ থেকে দুটো লোক আমাদের দিকে ঘুরে বিশালাকায় দুটো বন্দুক তাক করল। ব্যোমকেশ কোনো প্রত্যুত্তর না করে রিভলভারটা তাদের পায়ের কাছে ছুঁড়ে দিয়ে হাত উপরে তুলল। আমাদের দুজনেরই দৃষ্টি খোকার উপরে নিবদ্ধ। কিসের একটা ঘোরে সে যেন অচেতন হয়ে আছে। একজন বন্দুক তাক করে রইল, আর একজন আমাদের দিকে এগিয়ে এসে দুজনের মুখে দুটো রুমাল চেপে ধরল। সাথে সাথেই একটা তীব্র ঝাঁঝালো গন্ধে মাথা ঘুরতে শুরু করল, চোখ বুজে এলো। তারপর ঘোর কাটল ব্যোমকেশের ফিসফিসারির শব্দে। অজিত, অজিত শুনতে পাচ্ছ? ওঠো, ওঠো অজিত। চোখ খুলে সোজা হয়ে বসতে গিয়ে সারা শরীরে টান অনুভব করলাম। দেখলাম আমরা দুজনে দুটো চেয়ারের উপরে বসে আছি, হাত দুটো চেয়ারের হাতলের সাথে শক্ত করে বাঁধা, এবং বুকের খানিকটা নিচে দড়ি দিয়ে চেয়ারের হেলান দেওয়ার অংশটার সাথে পা দুটো পায়ার সাথে বাঁধা। যে ঘরটায় আমরা আছি সেখানে কোনো সরঞ্জাম নেই। ঘরের দেওয়াল ও ছাদটা দেখে মনে হলো লোহার। মাথাটা এখনও ধরে আছে। ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। লোহার দরজাটাও সম্ভবত বাইরে থেকেই বন্ধ। ব্যোমকেশও আমার মতো আশেপাশে তাকাচ্ছে। এমন সময় আমাদের বিস্ময় ভাঙিয়ে দরজা খুলে ঢুকলেন। এ কি,
এই যে সেই পান্নালাল সধি ভদ্রলোক। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবারে ঘুঘু তোমার বাঁধিব পারান। কি হলো, অমন ভূত দেখার মতো কি দেখছেন? আমার ছেলে কোথায়? আরে রুকিয়ে রুকিয়ে থোড়া সা, এত ধৈর্য হলে চলে নাকি? সামনাসামনি দেখা আগেও হয়েছে বটে, কিন্তু এভাবে তো এই ফার্স্ট টাইম, আর এটাই লাস্ট টাইমও হবে। হ্যাঁ আপনি আপনি তাহলে সবটা নাটক? আরে আরে এ বাবা, নাটক বলবেন না জিৎ বাবু, নাটক বলবেন না। জীবনে চলার পথে বিভিন্ন সময় আমাদের হর वक्त পরিস্থিতি অনুসারে বিভিন্ন চরিত্র অবলম্বন করতে হয়। এটাও তারই একটা এক্সাম্পল ধরে নিন। আপনার মতো একজন চরিত্রহীন লোকের চরিত্র নিয়ে কথা বলা শোভা পায় কি? বাবা, আপনি তো দেখছি ভাঙবেন তবু মচকাবেন না। उसको लेके आओ। খোকাকে কোলে নিয়ে একটা লোক ভেতরে ঢুকল। সে ভয়ে রীতিমতো কুঁকড়ে আছে। আমাদের দেখা মাত্রই সে চেঁচাতে শুরু করলো। এই ব্যোমকেশের চেয়ারটা ভালো রকম ভাবে নড়ে উঠল। লোকটার এত বড় সাহস খোকার গায়ে হাত তুলেছে দেখে আমার মাথা ভীষণ রকম ভাবে গরম হয়ে গেল। আয় সব নয়, দুটো চেয়ার দে, নাও ওটায় নিয়ে ওকে বসো। আর কেদো না, ছোলা ভাজা দিব, এবার যদি কাঁদো তোমায় লজেন্স কিনে দেব। বলে সে পকেট থেকে একটা ললিপপ বার করে খোকার দিকে এগিয়ে দিল। শুধু কলকাতাতেই নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ব্যোমকেশ বড় বড় দাপুটে ক্রিমিনালদের সাথে আগেও সম্মুখীন হয়েছে। তার মধ্যে অনেকগুলোতে আমিও তার সঙ্গে ছিলাম, কিন্তু এহেন পরিস্থিতির সম্মুখীন এর আগে দুজনের কাউকেই হতে হয়নি। ও তো কোনো ক্ষতি করেনি, ওকে এইসবের মাঝে কেন? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আমি আপনার তো কোনো ক্ষতি করিনি। এই ঝামেলায় জড়ানোর কি কোনো মানে ছিল? কত ভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু না। আরে আপনার চোর ডাকাত বা সম্পত্তির লোভে বা পুরনো শত্রুতা থেকে খুনের কেস নয়। আপনার কোনো ধারণা আছে কত রিস্ক নিয়ে এসব ধান্দা আমাদের চালাতে হয়? কত বছর ধরে সরকার আমাকে খুঁজে চলেছে, কিন্তু আমার ধারে কাছেও ঘেঁষতে পারেনি। সন্দেহ করলেও কোনো প্রমাণ নেই। বাট ইউ মিস্টার ত্রিলোকেশ ব্যানার্জি সত্যান্বেষণের ঝোঁকে এতই বেশি জেনে ফেলেছেন যে আপনাকে তো আর আমি যাক, আপনি যখন নিজে পথ বেছেছেন তখন আমার তো আর সেখানে কিছু করার থাকে না। সপরিবারে এসেছিলেন, কিন্তু ফেরত তো যাবেন না। আপনারা আমার লোকেদের পিছু নেওয়ার পর পর আরও কিছু জন গেছে আপনার ওয়াইফকেও নিয়ে আসতে। শেষবারের মতো একটা ফ্যামিলি রিউনিয়ন হয়ে যাবে, কি বলেন? হঠাৎই বাইরে গোলাগুলি চলার শব্দ পাওয়া গেল। সাথে সাথেই একটা রই রই কাণ্ড বেঁধে গেল। হতবাক হয়ে বিস্ময় ও ভয় নিয়ে পান্নালাল সধি এখন ঘটনাটা বোঝার চেষ্টা করছে। আমি তো পুরোই অথই চলে। এখনও অবধি যা ঘটল তা কেন, কি করে, সেসব বুঝে ওঠার আগেই একরকম হয়ে গেছে। সজোরে লোহার দরজা খোলার একটা আওয়াজ পেলাম। ঘরটার গেট ঠেলে ঢুকলেন মেঘনাথ সেহগাল। সাথে আরও কিছু পুলিশ কর্মী। পান্নালাল ও তার সাগরেদের দিকে বন্দুক তাক করে তারা বললেন, यू आर अंडर अरेस्ट मिस्टर सोधी, और तुम भी। हैंडकफ्स लगाओ रे इनको। অসম্ভব, এটা অসম্ভব, হাউ ইজ ইট ইভেন পসিবল? পান্নালাল ও তার সাগরেদ দুজনের হাতেই হাত করা পড়ল। দুজন পুলিশের লোক এসে আমাদের বাঁধন খুলে দিল। মিস্টার সোধি, শুধু সত্যটা খুঁজে বের করা নয়, প্রমাণ সহ অপরাধী শনাক্তকরণ ও তাকে আইন মতে যোগ্য শাস্তি পাইয়ে দেওয়াটাও আমার কর্তব্য। যে অপরাধী যেরকমই হোক, এটাই আমার অর্থাৎ সত্যান্বেষীর কাজ। তাছাড়া আমি খোকাকে কথা দিয়েছিলাম, যে বা যারা তার মাকে আঘাত করেছে তাদের উচিত শাস্তি দেব। সে কথা যে আমাকে রাখতেই হতো। কি? লেকিন कैसे? ইন্সপেক্টর মনমোহন যাদবও ঘরে প্রবেশ করলেন, সাথে বৌঠান সত্যবতী আর রামলাল। আমি বিহবলের মতো চেয়ে রইলাম।
তবে মনে আশ্বাস ছিল যে এবার সমস্ত কৌতূহলের নিবারণ ঘটবে। आप ही बोलिए फिर। मिस्टर बक्सी, क्या से क्या हुआ वो तो मुझको आधा मालूम, কিন্তু বাকিটা জানি না, সেটা বলুন প্লিজ। হ্যাঁ ব্যোমকেশ, এবার তো বলো। ব্যোমকেশ বলতে শুরু করলো। হরিনাথের কেসটা যে অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার, সেটা আগেই প্রমাণিত হচ্ছে। তারপর থেকে বলি, আমার হোটেলে পা রাখার সাথে সাথেই মণিলাল বাবুর কাছ থেকে আমার ব্যাপারে জানতে পারেন পান্নালাল বাবু। তিনি আমার কর্মজীবনের ইতিহাস ঘেঁটে আমাকে ভয় দেখিয়ে কেস থেকে সরানোর চেষ্টা করেন। প্রথমে গৌরীর সাথে ওরকম করে ফোনে হুমকি, তারপর না দমে যখন ডক্টর রুদ্রপ্রসাদকে ধরে ফেলি তখন উনি মরিয়া হয়ে ওঠেন। অথচ এর মাঝে গলার স্বর, ভাষা ও কথা বলার টানটা খানিক বদলে নিয়ে উনি দিব্যি আমাদের হোটেলে আসা যাওয়া করেছেন, শুধুমাত্র কাছ থেকে লক্ষ্য রাখতে ও মিত্রতার নাটক করতে। আরও একটা অভিসন্ধিও ছিল, তবে সেটাই পরে আসছি। সেদিন রাস্তায় ফিরতি পথে উনি আমাকে ও অজিতকে মারতে গুন্ডা পাঠান। মূলত অজিতকেই গুরুতরভাবে জখম করার পরিকল্পনা ছিল, যাতে প্রথমে আমার স্ত্রী, তারপর আমার একমাত্র বন্ধুকে আঘাত দিয়ে আমার মনোবল ভাঙতে পারেন। কিন্তু ফল হয় উল্টো। পরদিন ডক্টর প্রসাদকে চাপ দিতেই উনি যা যা জানতেন সব বলে দেন। ব্যোমকেশ বাবু, नहीं नहीं ব্যোমকেশ বাবু। 1 2 3 আমি বলছি, আমি সব বলছি। আমার বাড়িতে और कभी कभार लैब में रहते टाइम ही मेरे पास फोन आता था। रिसीवर उठा के मैं मेरा आइडेंटिटी कंफर्म करने के बाद वो शाम के समय पर एक জায়গায় খাড়া থাকতে হতো। हर टाइम জায়গা আলাদা হতো, তারপর একটা জিপ এসে আমার চোখ বেঁধে আমাকে নিয়ে যেত। जब खोलता था तभी हम देखते थे कि एक लोहे के घर में है और सर्जिकल इक्विपमेंट्स वहां पे होता था और मुख्य कापुर बेंधे था का कुछ आर्म्ड गार्ड्स हमें ऑपरेशन करके एक किडनी निकाल के তার জায়গায় ডেক্সট্রোঅ্যাম্ফেটামাইন নামের ব্রেন স্টিমুলেটিং ড্রাগসের পাউচ ভরে দিয়ে সেলাই লাগিয়ে দিতে হতো। তারপর আবার একইভাবে আমাকে যেখান থেকে তুলতো সেখানে দিয়ে যেত। विश्वास कीजिए हमारे फैमिली को भुगतना होता अगर हम ना करते तो। हरिनाथ के सिवाय उस प्रोसेस में कोई मरा नहीं गया कभी। उसको तो मरने का ही ऑर्डर दिया था, उसको तो मारने की कहीं ऑर्डर दिया था। এনার বয়ান আশা করি নথিভুক্ত হয়েছে। এটার হাজত বাসের ব্যবস্থা করুন, আমার আরও কিছু কাজ আছে, চলি। ডক্টর প্রসাদের কথা থেকে বুঝতে বাকি থাকে না যে কিডনি পাচার, ড্রাগস পাচার ও নারী পাচার সবকটি সম্বন্ধীয় এবং একজন ব্যক্তির দ্বারাই ঘটে। স্টেশন থেকে ফিরতি পথে রাস্তায় দেখা হয় মিস্টার শেহেগালের সাথে। উনি আগেও বার কয়েক সাবধান করেছিলেন, তখনও তাই করলেন। কিন্তু তারপর আমি আসল সত্যিটা জানতে পারি। উনি বলেন, 1 मिनट रुकिए, कुछ बताना है। বলুন। इन कुछ दिनों में आप इस केस के जितने डीप जा चुके हैं, मुझे लगता है मुझे भी आपको सब बता देना चाहिए। हरिनाथ पागल छिलो ना, ये तो आपको पता है। क्या ये पता है कि वो हाई कमांड का भेजा हुआ आदमी था? তা জানা ছিল না বটে, তবে ওর ডায়েরিতে নিখোঁজ হওয়া 15টা মেয়ের নাম, তারিখ ও ঠিকানা ছিল। এলোমেলোভাবে উল্লেখ ছিল কোনো রিয়েল এস্টেট ব্যবসায়ীর কথা এবং কোনো অজ্ঞাত পতিত জায়গার কথা। I am his senior officer. To be honest with you, he is my ID. इस मामले में बहुत रिस्क था और जब मैंने देखा उसका हाल क्या हुआ तो मुझे आपके लिए भी डर लगा। তার জন্যই আমি চেয়েছিলাম আপনি পরিবারের সাথে ফিরে যান। These are very dangerous people. But अभी यकीन हो चुका है कि आप तो पीछे हटने वालों में नहीं है। हम एक रियल एस्टेट बिजनेसमैन के तौर पे आया था कि इस फील्ड में एरिया के
টপ লোগো সে মিল সকে সেটাই করেছিলাম কদিন ধরে, বাট নাও আই থিঙ্ক ইফ উই হেল্প ইচ আদার ইট উইল বি গ্রেট। হরিনাথের ডায়েরিতে পতিত জায়গার উল্লেখ এবং ডক্টর প্রসাদের কাছ থেকে লোহার ঘরের মতো বস্তুর কথা শুনে আমার মাথায় একটা পরিকল্পনা আসে। হয় এই বিশেষ জায়গাটি একদম লোকচক্ষুর সামনে আছে, আর না হলে একদমই আড়ালে। গত দুদিন ধরে আমাদের ওপর হামলা করার পর জিপটিকে মূল রাস্তা থেকে সরে বালিপথে নেমে যেতে দেখেছি। প্রথমে মনে হচ্ছিল কোনো পুলিশি ঝামেলা এড়ানোর ভয়ে তারা সেই রাস্তা নেয়, কিন্তু এবার অন্য কথা মনে হলো। যেদিকে তাদেরকে যেতে দেখেছি সেই দিকে গাড়িতে করে মিস্টার শেহগালকে নিয়ে রওনা দিলাম। পথে সেদিকে 3টি ভাঙা কেল্লা খুঁজে পেলাম, আর তার প্রত্যেকটি তন্ন তন্ন করে সার্চ করার পর একটিতে যা পেলাম তা পুরো তদন্তের সমীকরণই বদলে দিল। পান্নালাল বাবু, গতবার যখন দেখা হয় তখন আপনার বাম হাতের অনামিকাতে একটি দামি আংটি ছিল। সেটা বোধহয় ভুলবশত কোনো পতিত কেল্লায় ফেলে এসেছিলেন। আমি কিন্তু যত্নে রেখেছি, এই যে। বলেই সে তার পকেট থেকে সেই আংটিটা বের করে দিল। পান্নালাল শোধি এতক্ষণে গজরাতে শুরু করেছে। সেখানে পান্নালাল বাবুর আংটি কুড়িয়ে পেয়ে মনে যে সন্দেহ জাগে তাকে দৃঢ় বিশ্বাসে পরিবর্তন করার জন্য রাতের অন্ধকারে লুকিয়ে পান্নালাল বাবুর বাড়ির ভেতরে ঢুকি আমি। বিশেষ বাধা পেতে হয় না, কারণ তিনি গতকাল দুপুরেই উধাও হন। ভালো করে খানা তল্লাশি করার পর সেখানে পাই ডেক্সট্রোঅ্যাম্ফেটামাইন ড্রাগস। হয়তো ওনাকে কখনো কেউ সন্দেহ করবে না, বা যদি করেও এভাবে ওনার বাড়িতে ঢুকতে পারবে না ভেবে উনি নির্দ্বিধায় বাড়ির তুলনামূলক গোপন একটি জায়গায় সব সংরক্ষিত করে রাখেন। আমি নিশ্চিত হয়ে যাই এই সমস্ত ঘটনার পেছনে কে আছে, কিন্তু উনি প্রমাণ লোপাট করতে ওস্তাদ। সকালে পুলিশ যখন ওনার বাড়ি রেড করে তখন তন্ন তন্ন করে খোঁজার পরেও তারা কিচ্ছু পায় না। ওয়েল ডান মিস্টার সোধি, আমি একা ছাড়া কোনো সাক্ষী নেই। তারপর আপনি চাইলে উধাও হতে পারতেন, তবে সেটা বোধহয় আপনার অহংবোধে লাগে, গর্বস্খলিত হয়, এবং আমি একমাত্র ব্যক্তি যে আপনার এই পাচার কাণ্ড সম্পর্কে জেনে গেছে। শুধু প্রমাণের জন্য পরেও আপনার পিছু নিতে পারে ভেবে আমাকে রাস্তা থেকে বরাবরের মতো সরিয়ে একটা উদাহরণ তৈরি করে যেতে চেয়েছিলেন, যাতে ভবিষ্যতে কেউ এ ভুল না করে। কিন্তু তার আগে একবার আপনি আমার মুখোমুখি হবেন তা আমি জানতাম। রেড বিফলে যেতেই এরকম কিছু ঘটতে পারে আঁচ করে পুলিশদের নজর রাখতে বলি। তারা আসার আগেই কাপুরুষের মতো আমার খোকাকে তুলে আনতে পারেন এতটাও আমি ভাবতে পারিনি। তবে মিস্টার শেহগাল ও মিস্টার যাদব জানতেন কোথায় খুঁজতে হবে। তাহলে মণিলাল বাবু? উনি প্রথম থেকেই আড়াল থেকে এই সমস্ত ব্যাপারে পান্নালাল বাবুকে সহায়তা করতেন, কিন্তু ওই যে প্রকাশ্যে কোনো প্রমাণ ছিল না। আর সত্যবতী? এবার এই সব কিছুর পাশাপাশি সেটাও ঘটনার অপর এক অন্ধকার দিক। সেদিন হোটেলের লনে হাঁটতে হাঁটতে সত্যবতীর ভাই রামলালের সাথে আমার দেখা হয়। সে আমায় বলে, अंकल अंकल आप तो डिटेक्टिव है ना? বলো। मेरे दीदी को ना कुछ हुआ है। आप पता लगा सकते हैं क्या क्या हुआ है? বেশ, চলো। রামলালের সাথে যখন তার ঘরে গিয়ে পৌঁছালাম তখন সে প্রথমে তো ভয়ে কিছু বলতেই চাইল না, কিন্তু পরে তার দু একটা কথা শুনে মনে হলো সে মানসিকভাবে যথেষ্ট আঘাতপ্রাপ্ত। এই তদন্তের জন্য তারও তার কথার যথেষ্ট গুরুত্ব ছিল। আমার মনে একটা খটকা লাগে, যদিও সেদিন আমি বিশেষ কিছু জানতে পারিনি। পরদিন আবার দুপুরবেলা তার জন্য একটা শাড়ি ও রামলালের জন্য একটা কাঠের ঘোড়া নিয়ে যাই। সে প্রথমে আমাকে ভরসা করবে কিনা তার পক্ষে বুঝে ওঠা সম্ভব হয়নি বটে, কিন্তু সেও গত দুদিনে গৌরী ও বিজিতের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী। সে সমস্তটাই জানতো যে
আমি ঠিক কি করতে চাই। শেষমেশ আশ্বাস পেয়ে সে আমাকে সমস্তটা খুলে বলতে রাজি হয়, কিন্তু একটাই শর্তে, তাকে ও তার ভাইকে কোনো সুরক্ষিত জায়গায় যদি আমি নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করি এবং যত তাড়াতাড়ি সম্ভব, বলেই সে কান্নায় ভেঙে পড়ে। আমি তৎক্ষণাৎ ইন্সপেক্টর যাদবকে ফোন করে মণিলাল বাবুকে যে কোনো বাহানায় স্টেশনে ডেকে পাঠানোর আর্জি জানাই। তিনিও তাই করেন। তারপর মণিলাল বাবু বেরিয়ে গেলে হোটেলের সকলের অলক্ষ্যে সত্যবতী ও রামলাল গিয়ে ওঠে মিস্টার মেঘনাথ সেহগালের গাড়িতে। মিস্টার সেহগাল জানিয়েছিলেন, পুলিশের উচ্চ দপ্তরে গোপন সূত্রে খবর যায় রাজস্থানের যোধপুর শহরকে ঘিরে কিছু দুষ্কৃতীরা নারী পাচার, কিডনি পাচার ও ড্রাগস পাচার চক্র চালাচ্ছে। তখন অনেক কাঠখড় পুড়িয়ে পুলিশের গুপ্ত বিভাগের কর্মী হরিনাথ যোধপুরের দ্বিতীয় বৃহত্তম হোটেল দ্য লস্ট হেরিটেজের কর্মচারী নিযুক্ত হয়। কেউ যাতে সেভাবে গুরুত্ব না দেয় তাই সে পাগলের অভিনয় করে। তারপর সত্যবতী যা জানায় তা কতকটা এরকম। ঘটনাক্রমে সত্যবতীকে হরিনাথ ভালোবেসে ফেলে ও সত্যবতীও যথেষ্ট ভালোভাবেই তার সাথে মিশত, তার আসল পরিচয় না জেনেও। অন্যদিকে সে কর্মপটু, বুদ্ধিমতী ও ভীষণই সুন্দরী একটি মেয়ে। মণিলালবাবু বিয়ে থা করেননি। সময়ের সাথে তিনিও সত্যবতীর প্রতি আসক্ত হয়ে পড়েন। তিনি এই বিষয়ে সত্যবতীকে প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে, কিন্তু মণিলাল বাবুর প্রতি একটা শ্রদ্ধা ও আনুগত্য তার বরাবরই ছিল। সেটারই সুযোগ নিয়ে একদিন সত্যবতী তার ঘরে খাবার দিতে গেলে সে বলপূর্বক সত্যবতীর সাথে যৌনতায় লিপ্ত হয়। সত্যবতীর ছোট ভাই ছাড়া তিন কুলে কেউ নেই। সে তার এই দুঃখের কথা কাউকে তাই বলতেও পারে না। অন্যদিকে তার বাবা মা মারা যাওয়ার পর তাকে ও তার ভাইকে তুলে এনে তাদের থাকা, খাওয়া, পড়াশোনার বন্দোবস্ত করেন মণিলাল বাবু, এবং সমাজের যথেষ্ট উঁচু স্তরের ব্যক্তিদের মধ্যে তিনি একজন সম্মানীয় ব্যক্তি। সত্যবতী যদি কাউকে এ বিষয়ে কিছু বলতেও যায়, কেউ কেন বিশ্বাস করবে তার কথা? তারপর রোজ রাতে সত্যবতীর ওপর চলতে থাকে যৌন নির্যাতন। আমাদের আসার আগের দিন সকালে হরিনাথ সত্যবতীকে তার আসল পরিচয় দেয়, কারণ সে কদিন ধরে তার ভালোবাসার মানুষের মনের অবস্থার পরিবর্তন লক্ষ্য করেছিল। তারপর সে জানতে চায় কি হয়েছে। সত্যবতী হতবাক হয় ও সেখান থেকে একরকম দ্বন্দ্বে পড়ে চলে আসে বটে, কিন্তু এই নির্যাতন থেকে মুক্তি পাওয়ার আশায় সেদিনই সন্ধেবেলা সে হরিনাথের ঘরে যায় তাকে সবটা জানাতে, এবং জানায়ও। কিন্তু তাদের দুর্ভাগ্য হচ্ছে মণিলাল বাবু তখন ওখান দিয়েই যাচ্ছিলেন। তিনি দরজার কাছে দাঁড়িয়ে সমস্তটা শোনেন এবং রাগের মাথায় উনি হরিনাথকে পৃথিবী থেকেই সরিয়ে দেবার পরিকল্পনা করেন। সাথে সাথে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ফোন করেন পান্নালাল বাবুকে। কারণ এই এলাকায় তার হোটেলের নামডাক প্রচুর, তাই সমস্ত লোকের আড়ালে গিয়ে খুন করা খুব একটা সহজ কাজ হবে না। তার থেকেও বড় কথা, উনি জানতেন পরদিন সকালে আমি সপরিবারে আসছি ওনার হোটেলে। আমার উপস্থিতিতে আস্ত একটা জলজ্যান্ত মানুষকে খুন করতে যথেষ্ট বেগ পেতে হবে, তাই যা করার রাতের মধ্যেই করতে হবে। পান্নালালবাবু তার নিকৃষ্ট কাজের অন্যতম সঙ্গীকে সহায়তা করতে কিছু লোকজন নিয়ে হোটেলে আসেন। তারপর হরিনাথের ঘরে প্রবেশ করে তাকে ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করে সাথে নিয়ে যান। বেচারা হরিনাথের পক্ষে 4-5 জন আততায়ীর সাথে একা একে ওটা সম্ভব নয়। তারপর হরিনাথের সাথে কি হয় আমরা সকলেই জানি। এই ঘটনাটা সত্যবতীর চোখের সামনে ঘটে। তার অত্যাচারিত জীবনের শেষ আশার আলোটুকু চোখের সামনেই নিভে যায়। মিত্রকে এই সহায়তার পরিবর্তে পান্নালাল বাবু সত্যবতীকে চেয়ে বসেন। তিনিও সম্মত হন। আর এই কথা কোথাও প্রকাশ পেলে হরিনাথের যে অবস্থা হলো তেমনটা তার ও তার ভাইয়েরও হবে, সেটা তাকে ভালো করে বুঝিয়ে দেন।
তারপর ওই দুই নরাধম মিলে সত্যবতীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এভাবেই দুটো পশু মিলে একটা অসহায় মেয়ের মনোবল একটু একটু করে দুমড়ে মুচড়ে পায়ের নিচে পিষে ফেলতে থাকে। ওদের এই স্বেচ্ছাচারিতার কোনো প্রতিবাদ করতে পারেনি বলেই শুধু প্রাণে বেঁচে যায় সে। না হলে তাকেও কিডন্যাপ হওয়া বাকি 15টা মেয়ের মতোই একটা কিডনি বার করে তার জায়গায় ড্রাগসের পাউচ দিয়ে পাচার করে দেওয়া হতো ভিন রাজ্যে, এবং সেখানে কেউ অপারেশন করে সেটা বার করে নিয়ে তাকে পাচার করে দিত কোনো পতিতালয়ে ভোগের সরঞ্জাম হিসাবে। পুলিশ তো সন্ধেবেলায় মণিলাল বাবুকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু তার যে হাজতবাস হবে তার কারণ কিন্তু শুধুমাত্র হরিনাথকে খুনের ষড়যন্ত্র করার জন্য। আর এখানেই আমাদের আইন ব্যর্থ, কারণ আমাদের দেশে নারী পাচার বা যৌন নির্যাতনের বিরুদ্ধে কোনো কঠিন শাস্তি নেই। যে ধরিত্রী, যে দেশকে আমরা মা বলে সম্বোধন করি, সেই স্বাধীন দেশের মাটিতে স্বাধীনতার 9 বছর পরে দাঁড়িয়েও রাত দিন কত নারীকে এরকমই অত্যাচার ও নির্যাতনের সম্মুখীন হতে হয়, এবং তাদের আওয়াজগুলো শুধু চোখের জল হয়ে ঝরে পড়ে, কখনোই প্রকাশ্যে আসে না। কথাগুলো বলে ব্যোমকেশ থামল। গোটা ঘর চুপ। হঠাৎ এমন সময় ক্ষিপ্র নেকড়ের ন্যায় ইন্সপেক্টর যাদবের ওপর ঝাঁপিয়ে পড়ে তার বন্দুক হস্তগত করলেন পান্নালাল সোধি। সজোরে লাথি মারলেন মেঘনাদ ঘোষালের হাতে ধরে থাকা বন্দুক লক্ষ্য করে। সেটা ছিটকে গিয়ে পড়ল খানিক দূরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে ঘটনাটা ঘটে গেল। পান্নালালের দুহাত হ্যান্ডকাফড। সে দুহাতে বন্দুকটা ধরে একবার ব্যোমকেশের দিকে, একবার খোকার দিকে, একবার আমার দিকে, একবার ইন্সপেক্টর যাদবের দিকে ঘোরাতে লাগলে। খোকা ব্যোমকেশ পিছনে আশ্রয় নিল। ডোন্ট মুভ, ডোন্ট মুভ, এই বন্দুকগুলো নিয়ে নাও সবার। বলার সাথে সাথেই তার সাগরেদ ঘরে উপস্থিত আরও 2জন পুলিশের কাছ থেকে তাদের বন্দুক ছিনিয়ে নিল। আসলে কি বলুন তো বক্সি বাবু, কিডনি পাচার, ড্রাগস পাচার, সাথে ভালো ভালো কম বয়সী মেয়েদের পাচার, এগুলো ব্যবসা একসাথে সামলানো কি কম সমস্যার? একেবারে একসাথে সব কটা কাজ মিটিয়ে ফেলার কি উপায় না বের করেছি আমি, বলুন তো? আসলে কি জানেন তো, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো শুনতে খুব ভালো লাগে। বাস্তব জীবনে যে কিतना কঠিন है সেখানে স্বীকার করনা তো अब স্বীকার তো করতেই হয়। যারা যার যেটা কাজ, যাকে যেটা শোভা পায় তার তো সেটাই করা উচিত, কি বলেন? নেন সরুন, সরুন, আমার যাওয়ার রাস্তাটা করে দিন, সরুন। বন্দুকটি সে তখনও সকলের দিকে তাক করে রয়েছে। তার সাগরে তো একটা বন্দুক উঠিয়ে নিয়েছে ততক্ষণে। গেটের কাছ থেকে বৌঠান, সত্যবতী, রামলাল ও আরও 2জন পুলিশ অফিসার সরে দাঁড়ালেন। पन्नालाल, अगर तुम निकल भी गए तो भी बाहर पुलिस तैनात है, पकड़े जाओगे। ওহ, ফির তো গৌরী দেবীকে নিয়ে যায়। বলে যেই না সে গৌরীর দিকে এগোলো, সত্যবতী তার দুহাত সামনে আনলো ও সকলের অলক্ষ্যে কুড়িয়ে রাখা মেঘনাদ সাহেগালের রিভলভারটি পান্নালালের দিকে তাক করে ট্রিগারে চাপ দিল। তার ডান কাঁধে গুলিটি লাগতেই তার হাত থেকে বন্দুকটি পড়ে গেল। অন্যদিকে ব্যোমকেশ পান্নালালের সাগরেদের উপর ঝাঁপিয়ে পড়ে তার বন্দুক হস্তগত করল এবং এক ঘুষিতে ধরাশায়ী করল তাকে। বন্দুকগুলো তাদের হেফাজত থেকে নিয়ে নেওয়া হলো। পান্নালালের সাদা পোশাক লাল রক্তে ভিজে যেতে শুরু করেছে। সে মাটিতে পড়ে গোঙাচ্ছে। আপনি জানেন না, আপনি জানেন না আপনি কত বড় ভুল করলেন। এবার আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মিলিয়ে নেবেন আমার কথা, মিলিয়ে নেবেন আপনি। ব্যোমকেশ সত্যবতীর হাত থেকে বন্দুকটা নিয়ে তার কাঁধে হাত রাখল ও তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। মাটিতে পড়ে থাকা আহত পান্নালালের দিকে তাকিয়ে সে খোকাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে গেল। পরের দিনই ওখান থেকে বাড়ি ফেরা ট্রেন ধরি। কলকাতায় এসে খবর পাই পান্নালাল আহত হলেও বেঁচে আছে। তাকে ও মণিলালকে দিল্লির কোনো এক জেলে পাঠানোর বন্দোবস্ত হয়েছে। ওখানেই ওদের জেরা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মেঘনাদ সাহেগাল একটা এনজিও চালান। ওখানে সত্যবতী ও রামলালের বন্দোবস্ত হয়েছে। ইংরেজি ও বাংলা
দুই ভাষাতেই কিভাবে রাজস্থানী ও দিল্লি পুলিশ কুখ্যাত ড্রাগস মাফিয়া পান্নালাল সুধীর পাচার চক্রান্তকে রোধ করে তাকে পুলিশি হেফাজতে বন্দী করেন সে ব্যাপারে লিখে বেরিয়েছে। সাথে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে কলকাতার স্বনামধন্য সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীকে। এর মধ্যেই বেশ কিছু কেস আসতে শুরু করে দিয়েছে, কিন্তু আপাতত কয়েকটা দিন বিশ্রাম নিয়ে তারপর সে এগুলোতে মনোনিবেশ করবে। হ্যাঁ, বলে রাখি, যোধপুরের মতো এরকম বহু ঘটনাই সারা দেশ জুড়ে সামনে আসতে লাগলো। বছরের শেষের দিকে একটা আইন পাশ হলো, দ্য ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956, যা অনুসারে যে কোনো পুরুষ বা মহিলার যৌন শোষণ একটি ঘোরতর অপরাধ বলে গণ্য হবে। বসে বসে এই কদিনে যা কিছু ঘটে গেল সেটা নিয়েই ভাবছি। এমন সময় ব্যোমকেশ এসে বলল, অজিত, এবার এই অভিজ্ঞতাটা নিয়ে একটা বই লিখে ফেলো। সে তো লিখলেই হয়, তবে কি নাম দেওয়া যায় বলো তো? কেন? ওই একজন প্রখ্যাত লেখক আছেন না, যার বই নাকি আজকাল দারুণ চলছে, যাকে বলে সেলিং লাইট হট কচুরিজ। ওনার নামগুলো দেখোনি? বোম্বাইয়ের বোম্বেটে, যত কাণ্ড কাঠমান্ডুতে। তুমিও অমনই একটা নাম দাও, রাজস্থানে রক্তপাত। রাজস্থানে রক্তপাত।